কত মাল আছে স্যার? প্রচুর। যতই থাক একদিন তো ফুরিয়ে যাবেই। তারপর প্রয়োজন হলেই আবার আনিয়ে নেব। ইউরোপের একটা ভালো চেনের সঙ্গে ওরা যুক্ত আছে। ভেবে দেখো মেহতা, কি দারুণ কাণ্ড হবে। 5 টাকার অ্যাম্পল বিক্রি হবে 90 টাকায়। কত পার্সেন্টে গিয়ে দাঁড়ালো একবার হিসেব করে দেখো। সোনার হরিণকে তো আপনার খাঁচায় ভরে ফেলতে পেরেছেন স্যার। এবার দয়া করে যদি বলেন আমার ব্যবস্থা কিরকম করবেন। নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনি শুনবেন স্বনামধন্য লেখক শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্র রহস্যভেদী বাসবের ডাউন গুজরাট মেল। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি লিও, বাসবের চরিত্রে কৌশিক। তাহলে চলুন শুনে নিই। মন্দির মার্গের একটা গাছতলায় এসে দাঁড়ালো ওম মেহতা। এদিক ওদিক তাকিয়ে নিল। পাইথনের পিঠের মতো ছড়িয়ে থাকা প্রখ্যাত রাজপথটি এখন প্রায় নির্জন। মাঝে মাঝে দু একটা মোটর বা অটো রিক্সা চলে যাচ্ছে। ওম রিস্ট ওয়াচের দিকে তাকালো। 6:20। গরমকালে এ সময় এই রাস্তায় জনসমাগম দেখবার মতো হয়। এবার দিল্লিতে শীত জাঁকিয়ে পড়েছে। অনেকে বলছে এত ঠান্ডা নাকি গত 20 বছরেও পড়েনি। শিশির ভেজা পাতা থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছিল। গাছতলা থেকে ওম সরে পড়ল। একবার ইচ্ছে হলো পার্কে গিয়ে বসে, কিন্তু অজানা কারণেই গ্রেট কোটের কলার আরও একটু তুলে দিয়ে দাঁড়িয়ে রইল একইভাবে। ওমের মনের মধ্যে এখন নানা চিন্তা ওঠানামা করছে। হাত খালি হয়ে এলেই রাজ্যের চিন্তা তাকে পেয়ে বসে। আরও মিনিট 10 একইভাবে দাঁড়িয়ে থাকার পর ওম পকেট হাতড়ে 4 মিনারের প্যাকেট আর দেশলাই বের করল। সিগারেট ধরিয়ে নেবার পর ঘন ঘন টান দিল কয়েকবার। তারপর অপর ফুটপাতের উপর দৃষ্টি বুলিয়ে নিল। যেন ছবির মতো সাজানো রয়েছে আধুনিক স্থাপত্যের নিদর্শনগুলি। ধারে নিউ দিল্লি কালীবাড়ির উপর থেকে ওমের দৃষ্টি পিছলে এলো বিড়লা মন্দিরের উপর। তারপর হিন্দু মহাসভার ধর্মশালা, রাইসিনা স্কুল, বেশ কিছুটা ছাড়িয়ে দেবী দয়াল চোকসির প্রাসাদ এখন কুয়াশার আস্তরণে বন্দী। ওম ওই বাড়িতেই যাবে। এই প্রথম নয়, আগেও গেছে কয়েকবার। তখন গুছিয়ে নিতে পেরেছে। ওই সঙ্গে নিজের পিঠ নিজেই চাপড়েছে সে। চোকসি সাহেব অত্যন্ত খুঁতখুঁতে আর সন্দেহপ্রবণ মানুষ। এমন একজনকে সমতে আনা বাহাদুরির ব্যাপার বইকি, তাও আবার একবার নয়, একাধিকবার। ওম মেহতার পরিচিতি ব্রোকার হিসেবে। সে নাকি পণ্যের দালালি করে, এ কথাই সকলে জানে। আসলে ওর কিন্তু বাঁকা পথ দিয়ে কিভাবে প্রচুর আয় হবে তারই পথ বাতলায় ব্যক্তি বিশেষদের। এই ফাঁকে নিজেও কিছুটা গুছিয়ে নেয়। অবশ্য এও এক ধরনের দালালি। সেবার যেমন দেবী দয়াল চোকসিকে টিপস দিল এলাহাবাদ থেকে সমস্ত চিনি হাওড়া করে দিতে। বিশ্বস্ত সূত্রে সে খবর পেয়েছিল বিহারের চিনির কলগুলোতে আচমকা ধর্মঘট আরম্ভ হয়ে যাবে। কার্যক্ষেত্রে হলেও তাই। ব্ল্যাকে চিনি বেচে চোকসি সাহেব লাভ করলেন 2.5 লক্ষ টাকা, আর ওম পেল 10,000 টাকা। এইরকম মোটা টাকা বছরে বার কয়েক পেলে আর ভাবনা থাকে না। কিন্তু এই ধারাবাহিকতা বজায় থাকে কই? যেমন এখন ওমের বেশ টানাটানি চলছে। গত 5 মাসের মধ্যে একজনকেও কোনো টিপস দিতে পারেনি অর্থে তেমন কোনো লাভজনক পথও দেখতে পায়নি। এতদিন পরে মোটা লাভের সন্ধান পেয়েছে। এখন চোকসি সাহেবকে কাজে নামাতে পারলে হয়। সিগারেটটা ছোট হয়ে এসেছিল। ওম শেষবারের মতো টেনে দিয়ে দূরে ছুঁড়ে দিল।
আকাশ এখন বেশ পরিষ্কার হয়ে এসেছে। সূর্যের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। লোক চলাচলও বৃদ্ধি পেয়েছে। এবার যাওয়া যেতে পারে। ওম সবে মাত্র কয়েকটা পা এগিয়েছে। এ কি ওস্তাদ, তুমি? ওস্তাদ বলে ডাকতে পারে এমন কারুর সঙ্গে তো তার বহুদিন দেখা হয়নি। ওম ঝুঁটিতে ঘুরে দাঁড়ালো। ফুটপাত ঘেঁষে একটা স্কুটার যে এসে থেমেছে সে সেটা খেয়াল করেনি। তরুণ আরোহীকে চিনে নিতে কোনো অসুবিধা হলো না তার। প্রায় ভুলে যাওয়া দিনের একজন সহকারী। বাবা, বেদপ্রকাশ যে, কি খবর? বিশেষ সুবিধার না। আমার তো বেশ সুবিধারই মনে হচ্ছে। ভেম্প চড়ে বেড়াচ্ছ, পকেট গরম না থাকলে তো আর এসব হয় না। শ্লাঘার হাসিতে মুখ ভাসিয়ে বেদপ্রকাশ স্কুটার থেকে নামলো। এই আর কি। তোমাকে এখানে পাবো ভাবতেই পারিনি, কিন্তু যাই বলো, বহুদিন পর দেখা হলো। বছর কয়েক পরে তো বটেই। সকলের খবর কি? খবর রাখি না গো। তুমি জেলে যাবার পরই তো দল ভেঙে গেল, সকালে ছড়িয়ে পড়লো এধার ওধার। বোম তেতো হয়ে উঠেছে ওম মেহতার। শুভ কাজে যাওয়ার মুহূর্তেই এই বাধা এসে পড়ার কোনো মানে হয়? এতদিন যখন বেদ প্রকাশের সঙ্গে দেখা হয়নি, তখন বাকি জীবনে যদি দেখা নাই হতো, কি এমন ক্ষতি ছিল তাতে? আসলে অতীতের কোনো কিছুই সে আর মনে রাখতে চাইছে না। বছর 7 আগে ভোপালে বেশ জমিয়ে বসেছিল ওম। জনাদশেক চোখ সরকারির অধিনায়ক সে তখন। ছিনতাই থেকে রাহাজানি, কোনো কিছুতেই তার অরুচি ছিল না। অবশ্য খুনোখুনির মধ্যে সে কখনো যায়নি। এমন একটি রত্নকে পুলিশ খুঁজে বেড়াবে, এতে অস্বাভাবিক কিছু নেই। অসাবধানতা বলে একটা কথা আছে। এই অসাবধানতার ফাঁদে পড়েই ওম একদিন ধরা পড়ে গেল। তার জীবনে সে এক অতি বিশ্রী দিন। কয়েক দফা মিলিয়ে তার শাস্তি হল 2 বছর। স্বাভাবিক কারণেই দল ছত্রভঙ্গ হয়ে গেল। জেল থেকে বেরিয়ে সে আর তার দল গড়ার চেষ্টা করেনি। ওই লাইন দিয়ে না হেঁটে সে সোজা চলে আসে দিল্লিতে। নতুন ধরনের ধান্দায় তারপর থেকে নিজেকে জড়িয়ে রেখেছে। আবার সমস্ত এলোমেলো হয়ে যাবে নাকি? বেদ প্রকাশের সঙ্গে দেখা না হলেই হয়তো ভালো ছিল। বেদ, তুমি এখন কি করছো? পরোপকার বলতে পারো। যতদূর জানি পরোপকারে পেট ভরে না। মৃদু হেসে বেদ প্রকাশ বলল, কিঞ্চিত মূল্যের বিনিময় অবশ্য। অর্থাৎ কেউ কেউ টাকার বিনিময়ে নিজেদের সুবিধার ব্যবস্থা আমাকে দিয়ে করিয়ে নেয়। যাই হোক, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো ওস্তাদ। হাতে এখন জটিল একটা কাজ রয়েছে, পাওনা গন্ডাও চমৎকার। তুমি যদি আমাকে ও সমস্তর মধ্যে জড়িও না। আহা, কাজটা কি আগে শোনো না, তারপর তো আপত্তি করবে নাকি? আগেকার ধরনের অবঙ্গ কিছু নয়, বেশ উঁচু ধরনের ব্যাপার, কিন্তু এমন মজার কাজ সচরাচর পাওয়া যায় না। কাজটা কি শুনি? ওই দেবী দয়াল চোকসির নাম শুনেছ তো? ওই বিরাট বাড়িখানা যার, 3 পুরুষের ব্যবসাদার। বলে যাও। ওর ছেলে প্রেম কিশোরের সঙ্গে আমায় ভাব জমাতে হবে। বেশ, তারপর? ক্রমে প্রেম কিশোরকে বারেটারে নিয়ে যেতে হবে। তখন 2-1টা ছড়ি ভিড়ে পড়বে তার সঙ্গে। ব্যাপার বেশ জমে উঠবে আর কি। বুঝলাম, কিন্তু এতে তোমার মক্কেলের লাভ কি? মক্কেল কিসের ইন্টারেস্টেই কাজ করাতে চাইছে তা নিয়ে আমার মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। মোদ্দা কথা হলো, কাজটা করে দিতে পারলে মোটা টাকা পাবো। তোমার মক্কেলটি কে? আর নাম শুনে তোমার কি লাভ হবে ওস্তাদ? হ্যাঁ, আগে মন পরিষ্কার করে বলে ফেলো যে আমায় তুমি সাহায্য করবে কি না। ওম আবার একটা চারমিনার ধরালো। ঘন ঘন পাংশুটে রঙের ধোঁয়া মুখের উপর ছায়া বিস্তার করে উঠে যেতে লাগলো ওর উপর দিকে। প্রায় 2 মিনিট কিছুই বলল না ওম মেহতা। এটুকু সে বুঝেছে, প্রেম কিশোরকে বিপথে নিয়ে যেতে পারলে কারোর এমন কোনো স্বার্থসিদ্ধি হচ্ছে যা অন্য কিছুতে সম্ভব নয়। ব্যাপার যাই হোক, সে অন্য কিছুতে আর মাথা গলাবে না। শেষে সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে বলল, আমি তো দেবী দয়াল বা প্রেম কিশোর কাউকেই চিনি না। আর আমি কি ধরেই চিনি? হ্যাঁ, আমরা দুজন একসঙ্গে মাথা খাটালে মতলব একটা বেরোবে, তারপর চেনাচিনির কাজটা। ও কথা নয়, আমি তোমায় সাহায্য করতে পারলাম না বলে কিছু মনে করো না। এই সমস্ত লাইনে আর নেই।
দালালি করে এখন পেট চালাই। ওস্তাদ, সত্যি দুঃখিত, আমার একটু তাড়া আছে। তুমি কোন দিকে? আর তোমার মতো লোকের মুখ থেকে এমন কথা শুনতে পাবো ভাবিনি। অনেক বদলে গেছে ওস্তাদ। যাই হোক, চলি। উত্তর শোনার অপেক্ষা না করেই বেদ প্রকাশ স্কুটারে স্টার্ট দিল। তারপর দ্রুত অদৃশ্য হয়ে গেল গোল মার্কেটের দিকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওম মেহতা এবার ফুটপাত ধরে। দেবীদয়াল চোকসির বাড়ির প্রায় সামনাসামনি এসে রাস্তা পার হলো। এই বাড়িখানা মধ্যপ্রদেশের কোনো এক এস্টেটের অধিপতি তৈরি করেছিলেন। বছর দুয়েক হলো মাত্র হাত বদল হয়েছে। অবশ্য ঝেড়ে মেরামত করিয়েছেন চোকসি সাহেবই। বেশ কিছুদিন পরে ওম এই বাড়ির সামনে এসে দাঁড়ালো। সিগারেটের টুকরোটা পা দিয়ে মাড়িয়ে ঢুকলো গেট পেরিয়ে ভেতরে। মালিরা বাগানে কাজ করছে। শিশির ভেজা লনের দিকে তাকাতে তাকাতে পৌঁছালো পোর্টিকোয়ে। ওখানে নতুন মডেলের একখানা ফিয়েট দাঁড়িয়ে রয়েছে। গাড়ি থেকে তখন একজন সুবেশ ভদ্রলোক নামছিলেন। তিনি ভ্রু কুঁচকে তাকালেন ওমের দিকে। ওম অবশ্য তাকে গ্রাহ্যের মধ্যে না এনে 4 ধাপ সিঁড়ি টপকে ভিতরে প্রবেশ করল। ভদ্রলোকও এলেন পিছু পিছু। দামি সোফা সেট দিয়ে সাজানো পার্লারে তখন কেউ ছিল না। অবশ্য বেয়ারা দেখা দিল তখনই। সুবেশ ভদ্রলোকটিকে দেখে সন্ত্রস্ত হয়ে উঠল। সুবেশ ভদ্রলোকটি বললেন, বেশি বাবা ঘুম থেকে উঠেছেন? हाँ साहब, बहुत देर पहले ही उठ गया। তাকে খবর দাও, যাও। ওম কি প্রয়োজনে এসেছে সে সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ না করে বেয়ারা নিষ্কান্ত হল। চোকসি হাউসের বাইরের অবস্থা এখন একটু ভিন্ন ধরনের। বেদ প্রকাশ সন্ধ্যের দোলায় দুলতে দুলতেই গোল মার্কেটের দিকে এগিয়েছিল। ওর মনে হচ্ছিল ওস্তাদ কিছু যেন চেপে যাচ্ছে। মিথ্যার আশ্রয় নিয়েছে মনে হচ্ছে। ব্যাপারটা কি? অনেক ঘাটের জল খাওয়া মানুষ বেদ প্রকাশ দ্রুত স্কুটারে মুখ ঘুরিয়ে এসে এমন জায়গায় এসে থামল, অবশ্যই একটু আড়াল নিয়ে, যেখান থেকে ওম মেহতাকে পরিষ্কারভাবে দেখা যায়। ওম তখন রাস্তা পেরিয়ে চোকসি হাউসের সামনে এসে দাঁড়িয়েছে। বিন্দুমাত্র ইতস্তত না করে সে যখন ভিতরে ঢুকে গেল তখন বেদ প্রকাশের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না যে তার সন্দেহ অমূলক নয়। ওস্তাদের এ বাড়িতে যাতায়াত আছে। প্রেম কিশোরকে সে ভালো করেই চেনে, অথচ সে কথা স্বীকার করল না। চোকসি হাউসের গায়েই একখানা ডাক্তারখানা আছে, নাম চৌধুরী ক্লিনিক। বেদ প্রকাশ এগিয়ে এসে সেই ক্লিনিকের সামনে স্কুটারটা থামালো। একটু খোঁজ খবর নেওয়া দরকার। মনে হচ্ছে আজকাল বড় জলে খাই মারতে ওস্তাদ অত্যন্ত হয়ে পড়েছে। ওম তখন লন পেরিয়ে পৌঁছে গেছে পোর্টিকোর ওখানে দাঁড়িয়ে থাকা ফিয়েটের উপর দৃষ্টি পড়তেই বেদ প্রকাশের চোখ বড় বড় হয়ে উঠল। সাত সকালে রাকেশ চৌহানও এখানে এসে পৌঁছেছে। ওদিকে বেয়ারার কাছে খবর পেয়ে রিনা পার্লারে এলো। লক্ষ্যপতি বাপের মেয়ে রিনা, কিন্তু সাজ পোশাকে তেমন একটা চমক নেই। অপূর্ব সুন্দরী বলতে যা বোঝায় অবশ্য সে তা নয়, তবে এমন একটা স্ত্রী আছে যাতে দেখতে ভালো লাগে। এখন পরনে নীল রঙের ভয়েল শাড়ি, পিঠের উপর ফেলা রয়েছে আখরোট রঙের শাল। গয়না বা আর কিছুর কোনো বাহুল্যতাই নেই। এক ঝলক হাসি মুখ টেনে এনে রিনা বলল, আপনার তো খুব সকালে ঘুম ভাঙে রাকেশ বাবু। বিন্দুমাত্র সংকুচিত না হয়ে রাকেশ চৌহান বলল, এই সময় এসে পড়ায় আপনাকে খানিকটা অসুবিধার মধ্যে ফেলেছি, আমি বুঝতে পারছি, কিন্তু কি করব, না এসে আমার উপায় ছিল না। খুব জরুরি কাজ বুঝি? হ্যাঁ, জরুরি বই কি। এই সময় রিনার দৃষ্টি পড়ল ওম মেহতার উপর। আপনি? চোকসি সাহেবের সঙ্গে দেখা করব। অ্যাপয়েন্টমেন্ট করা আছে? না, তবে ওম মাহাতো দেখা করতে চায়, এ কথা শুনলেই তিনি আমাকে ডেকে পাঠাবেন। রিনা বেয়ারাকে ডেকে খবর পাঠালো। তারপর রাকেশের দিকে তাকিয়ে বলল, আসুন, লনে গিয়ে বসা যাক।
দুজনের লনের দিকে যাবার পর ডান কপালে অনেকগুলো ভাঁজ পড়ল। ওম ভাবতে লাগলো এই ছোকরাটাকে আগে কোথায় দেখেছে, চেনা চেনা লাগছে কেমন যেন। কয়েক মিনিট পরে বেয়ারা ওমকে ডেকে নিয়ে এলো। নিজের সুসজ্জিত স্টাডি রুমের ডিভানের উপর আধশোয়া অবস্থায় বসেছিলেন দেবী দয়াল চোকসি। বয়স 57-58 বেশি হবে না। লম্বা বলতে যা বোঝায় তা অবশ্য তিনি নন, তবে বেশ ভরাট দেহের অধিকারী। সুদর্শন তাকে কেউ বলবে না, তবে তার তামাটে রঙের মুখের মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই। বিশেষ করে ওই তীক্ষ্ণ ফলার মতো চোখের দৃষ্টি কাউকে বিধবার জন্যেই যেন তৈরি হয়েছে। 3 পুরুষের ব্যবসাদার চোকসিরা। দেবী দয়ালের বাবা অবশ্য শেষ বয়সে গোটা কয়েক মারাত্মক ভুল করেছিলেন। ফলস্বরূপ ব্যবসার উপরে যে চাপ পড়েছিল তা সামলাতে হিমশিম খেয়েছিলেন দেবী দয়াল। প্রথম যৌবনের দিনগুলি কেটেছে অভাবকে সঙ্গী করে। শেষে তিনি সব কথা বুঝেছেন। সোজা পথ দিয়ে হেঁটে বড়লোক হবার স্বাদ ক্রমেই ফুরিয়ে এসেছে। সুতরাং এরপর থেকেই বাঁকা পথে দ্রুত আনাগোনা আরম্ভ হয়েছে দেবী দয়ালের। শেষে এমন দিন এসেছে যখন তাকে আর টাকার পেছনে দৌড়াতে হয় না, টাকাই তার পেছনে দৌড়াচ্ছে। এখন অবশ্য ওসব থেকে সরে আসতে পারেন। সাদা আর কালো মিলিয়ে যা জমিয়েছেন তাতে স্বচ্ছন্দে আরও 4 পুরুষের রাজার হালে চলে যাবে। তবু তিনি ক্ষান্ত হননি। বিরামহীন রোজগার করে যাওয়াটাও বোধহয় তীব্র নেশার মতো কিছু একটা। ওমকে দেখেই ভারী গলায় দেবী দয়াল বলেন, কতদিন পরে তুমি আবার এলে মেহতা? তা মাস 6 পরে। তা এতদিন ছিলে কোথায়? তোমার আইডিয়া কিনবার কোনো মহান বোধহয় জুটে গিয়েছিল। আরে কি যে বলেন! আরে না না, আপনার কাছেই যা যাওয়া আসা। তেমন কোনো লাভজনক প্ল্যান খুঁজে পাইনি বলেই তো এতদিন আসিনি। বেশ বেশ। সিগারেট ধরিয়ে নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে দেবী দয়াল বললেন, তা এখন নিশ্চয়ই জব্বর কোনো প্ল্যান মাথায় নিয়ে এসেছো। বলে ভালো, শোনাই যাক না। আমি কি বুঝতে পারি স্যার? আরে অবাক কাণ্ড! আমি কখন তোমায় দাঁড়িয়ে থাকতে বললাম? এই সোফাটায় জমিয়ে বসে আরম্ভ করে দাও। ওম সোফায় বসে পড়ে বলল, আপনি নিশ্চয়ই সারা দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের কথা শুনেছেন। শুনেছি বই কি। পাওয়ার শর্টেজ এর কারণও নিশ্চয়ই আপনার অজানা নয়। কলকারখানা চালু রাখার জন্য অনেক রাজ্য বিদ্যুৎ রেশনিং এর কথা ভাবছে। আপনি পাঞ্জাবের গোটা 3 বড় শহর থেকে কেরোসিন তেল আর মোমবাতি একেবারে উধাও করে দিন। নতুন সাপ্লাই এসে পৌঁছতে এসে খেলে 8-10 লাখ টাকা আয় করে নেবেন। তো এত জায়গা থাকতে পাঞ্জাবে কেন? কারণ আমি খবর পেয়েছি আর অল্প কিছুদিনের মধ্যেই ওখানে সাধারণ মানুষ প্রতিদিন 16 ঘন্টা করে বিদ্যুৎ পাবে না। কলকারখানা চালু রাখার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিভে যাওয়া সিগারেটটায় ব্যর্থভাবে বার 2 টান দিয়ে দেবী দয়াল বললেন, অনেক টাকা ইনভেস্ট করতে হবে, বুঝতেই পারছো। তারপর দেখা গেল তোমার কথা মতো এতক্ষণ ধরে বিদ্যুৎ রেশনিংই হলো না, তখন কি হবে? হবেই। আমি রিলায়েবল সোর্স থেকে খবর পেয়েছি। অতীতে আপনি দেখেছেন আমার কোনো সংবাদ ভুল প্রতিপন্ন হয়নি এখনো পর্যন্ত। তোমার সোর্সটি কে জানতে পারি? মাফ করবেন স্যার, ওটা বিজনেস সিক্রেট। দেবী দয়াল ভিভান ছেড়ে উঠে পড়লেন। অন্য মনস্ক ভঙ্গিতে বার কয়েক পায়চারি করে আবার বসতে বসতে বললেন, শোনো মেহতা, ও সমস্ত কাজে আমি আর যেতে চাই না, বড় বেশি ঝামেলা। তুমি এসে পড়ে ভালোই হয়েছে, বুঝলে। আমি নতুন ধরনের একটা কাজ হাতে নিতে চলেছি। তোমার মতো একজন সহকারী এখন আমার দরকার। ওম নড়ে চড়ে বসল। কি ধরনের কাজ স্যার? তাছাড়া আমার পরকে প্ল্যান বিক্রি করে তোমার আর পেট ভরাতে হবে না। চোখ ঝলসানো স্থায়ী আয়ের ব্যবস্থা আমি তোমায় করে দেব। এরপর তিনি যা বললেন তার সারমর্ম হল, এদেশে আমদানি হয় না,
অথচ যার প্রচুর চাহিদা আছে এমন সমস্ত ওষুধ এক গোয়ানিজ চোরা পথে বোম্বাইয়ে এনে জমা করছিল। দুর্ভাগ্যক্রমে সে তার 2 প্রধান সহকারীর সঙ্গে ধরা পড়ে গেছে। পুলিশ অবশ্য মালের সন্ধান পায়নি। গোয়ানিজের একজন অনুচরের সঙ্গে দেবী দয়ালের যোগাযোগ হয়েছে। বেকায়দায় পড়ে যাওয়ায় ওদের এখন বেশ টাকা টানাটানি চলছে। সমস্ত মাল বেশ কম দামেই ছেড়ে দেবে। কাজেই এ সুযোগ দেবী দয়াল হারাতে পারেন না। কত মাল আছে স্যার? প্রচুর। যতই থাক একদিন তো ফুরিয়ে যাবেই। তারপর? প্রয়োজন হলেই আবার আনিয়ে নেব। ইউরোপের একটা ভালো চীনের সঙ্গে ওরা যুক্ত আছে। ভেবে দেখো মেহতা, কি দারুণ কাণ্ড হবে। 5 টাকার অ্যাম্পল বিক্রি হবে 90 টাকায়। কত পার্সেন্টে গিয়ে দাঁড়ালো একবার হিসেব করে দেখো। সোনার হরিণকে তো আপনার খাঁচায় ভরে ফেলতে পেরেছেন স্যার। এবার দয়া করে যদি বলেন আমার ব্যবস্থা কিরকম করবেন। তুলনাহীন ব্যবস্থাই বলতে পারো। 15% তো পাবে। তোমার কাজ হবে এই ব্যবসাটা দেখাশোনা করা। আমি এই আগামী পরশুদিনই বম্বে যাচ্ছি, তুমিও যাবে আমার সঙ্গে। মাল কিনতেই যাচ্ছেন বোধহয়? শুধু কিনতে নয়, চোখ বাঁচিয়ে মাল এখানে পাঠাবার ব্যবস্থাও করতে। অবশ্য আরো কিছু করণীয় আছে। একটা ড্রাগ লাইসেন্সও দরকার, বুঝলে। ড্রাগ লাইসেন্স? দেবী দয়াল হেসে বললেন, নিজের নিরাপত্তা প্রয়োজন। ওই লাইসেন্সের জোরে একটা জমকালো দোকান করা যাবে। 8-10টা স্থানীয় ওষুধের সাথে ওগুলো নির্দোষভাবেই বিক্রি হতে থাকবে। অবশ্য লাইসেন্সটা আমি নিজের নামে নেব না, নেব একজন ডাক্তারের নামে। কোনো ডাক্তারের সঙ্গে কথা বলেছেন? না, তবে এবার বলব। আমার বাড়ির পাশেই একজন তরুণ বাঙালি চিকিৎসক ডিসপেন্সারি খুলেছে, দেখে থাকবে। একেবারেই পসার নেই। ভাবছি টোপটা তাকেই খাওয়াবো। তবে প্রথমে তাকে আসল ব্যাপারটা বুঝতে দেওয়া যাবে না, বুঝলে। পরে অবস্থা সে সমস্তই বুঝতে পারবে। তখন তার আর কিছু করার থাকবে না। পুলিশের ভয়ে সে সম্পূর্ণ আমাদের ক্লাসে এসে পড়বে। তুমি এক কাজ করো তো। বলুন। শুভ কাজে আর দেরি করে লাভ নেই। এখনই ওই ছোকরা ডাক্তারকে একটা কল দাও। বলবে গত রাত থেকে আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। জাদ্রেল রুগীকে দেখতে সে ছুটতে ছুটতে আসবে। ডেকে আনি তাহলে? নিশ্চয়ই। নানা কথা ভাবতে ভাবতে ওম ঘর থেকে বেরিয়ে এলো। গেট অতিক্রম করার আগে সে দেখল মিষ্টি রোদের ছায়া লনে বেতের চেয়ারে বসে রিনা এবং সেই সুবেশ ছোকরা গল্প করছে। বেদ প্রকাশ কিন্তু তখনও যায়নি। গেটের একটু ওধারে দাঁড়িয়েছিল আড়ালে। ওমকে আসতে দেখে দ্রুত সরে গেল। চৌধুরী ক্লিনিক। রাহুল মিনিট 10 বেশি হয়নি ক্লিনিকে এসেছে। মেডিকেল জার্নালের পাতা উল্টাচ্ছে সে। এছাড়া আর এর কি কাজ? গত 6 মাসের মধ্যে 10টা রোগী ওর কাছে এসেছে কিনা সন্দেহ। অথচ ক্লিনিক খোলার আগে কত কি ভেবেছিল অচিরেই সুনাম অর্জন করতে পারবে। রোগীর ভিড়ের জন্য হয়তো নাইবার সময় খাবার সময় পাবে না। কোথায় আর কি, সাজিয়ে গুছিয়ে বসে থাকাই সার। রাহুলরা আসলে বেনারসের লোক। ওর বাবার রেবতী চৌধুরী ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি কোথাও চাকরি না করে দিল্লি অঞ্চলে রোড কন্ট্রাক্টরি করতেন। ক্রমে টাকা পয়সা ভালোই জমালেন, বাড়িও করলেন এখানে। একমাত্র ছেলে রাহুলকে ঠিকভাবে মানুষ করার ব্যাপারে তার আগ্রহের অভাব ছিল না। রাহুল তার সেই আগ্রহকে যথাচিত সম্মানও দিয়েছে। ছেলে ডাক্তারি পাশ করেছে দেখে মাত্র কিছুদিন হলো মারা গেছেন রেবতী চৌধুরী। বর্তমানে মাকে নিয়েই রাহুলের সংসার। তিনি অবশ্য রাহুলকে বিয়ে করার জন্য চাপাচাপি করছেন। ও রাজি হয়নি। আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর তো বিয়ে। এখন অবশ্য পরিস্থিতি দাঁড়িয়েছে অন্য রকম। সে কথায় পরে আসছি।
মেডিকেল জার্নালগুলো একপাশে ঠেলে রাখল রাহুল। কয়েকদিন ধরেই একটা কথা ভাবছেও, প্র্যাকটিস যে জমবে না এ একরকম নিশ্চিত। চাকরির চেষ্টা দেখলে কেমন হয়, কোনো কোম্পানির মেডিকেল অফিসার বা মিলিটারি ডক্টর। এডুকেশনে কেরিয়ার ভালো, স্বাস্থ্য, পুষ্টি, দীর্ঘদেহ, স্মার্ট লোক তাকে সুষ্ঠুই বলে। এ সমস্ত কোয়ালিফিকেশন কি চাকরি পাওয়ার জন্য যথেষ্ট নয়? অবশ্য আজ তাকে বেশিক্ষণ চিন্তার সাগরে হাবুডুবু আর খেতে হলো না। পুরো দস্তুর গরম পোশাকে সুসজ্জিত একজন মধ্যবয়স্ক লোক প্রবেশ করল তার চেম্বারে। রাহুল নড়ে চড়ে বসল, সচকিত হলো একটু। রুগী নাকি? তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। আমি চোকসি হাউস থেকে আসছি, কর্তা অসুস্থ, আপনি একবার গেলে ভালো হয়। নিজের কানকে বিশ্বাস করা রাহুলের পক্ষে দুষ্কর হয়ে পড়ল। সে ভালো করেই জানে বহু লক্ষ টাকার মালিক দেবীদয়াল চোকসির। ওখানে দিল্লির সেরা সমস্ত চিকিৎসকদের আনাগোনা। এ এক অভাবনীয় ব্যাপার যে আজ তাকে কল দেওয়া হয়েছে। দ্রুত উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে, বলল, অসুখটা কি? প্রেসারের ট্রাবল আছে। চলুন তাহলে। ব্যাগটা তুলে নিয়ে এগুলো রাহুল। ওদিকে রাকেশ চৌহান বলছিল, যাক, বাজে কথা অনেক হলো। এবার যা বলতে এসেছি তাই বলি। আগামী রবিবার আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। অবশ্য পার্টি না বলে ওটাকে পিকনিক বলাই ভালো। ফতেপুরে নিরালা পরিবেশে খাওয়া দাওয়া আর ওই গান বাজনা হবে আর কি। তাই নাকি? আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে? আমাকে বাদ দিতে হবে রাকেশ বাবু, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। সে কি? আরে আপনি না গেলে তো সমস্ত কিছুই জলো জলো ঠেকবে। না 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 না, এটা কোনো কাজের কথাই নয়। যেতে আপনাকে হবেই। মাফ করবেন, হইচই আমার একেবারেই ভালো লাগে না। তাছাড়া তাকে থামিয়ে রাকেশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলা আর হলো না। কখন যে নিঃশব্দে প্রেম কিশোর এসে দাঁড়িয়েছে দুজনের কেউই বুঝতে পারেনি। প্রেম কিশোরের বয়স বছর 27-এর বেশি হবে না। গৌরবর্ণ দেহটি ছিপছিপে, ধারালো মুখের উপর সবসময় একটা বিরক্তির ছায়া। কি কারণ সেটা জানা যায় না। নিজেদের কাপড়ের ব্যবসা, সেই দেখাশুনো করে। চোখে পড়ে যেতেই কিছুটা উচ্ছ্বসিতভাবে রাকেশ বলল, আরে প্রেম কিশোর বাবু যে, সব ভালো তো? মন্দ নয়। আপনি কিসের একটা ব্যবসা করেন না? হ্যাঁ, কেন বলুন তো? ব্যবসা কখন দেখেন সেটাই ভেবে অবাক হচ্ছি। শুনি সবসময় নাকি এধার ওধার ঘুরে বেড়াচ্ছেন। আমার পরামর্শ নিলে বলবো অনর্থক সময় নষ্ট না করে কাজে মন দিন। রাকেশের চোয়াল শক্ত হয়ে উঠল। অবশ্য নিজেকে দ্রুত সামলে নিয়ে বলল, আপনি ঠিকই বলেছেন। প্রেম কিশোর এবার বোনের দিকে দৃষ্টি ফেরালো, বলল, তোমাকেও আমি এই কথাই বলবো রিনা। সামনে এমএ পরীক্ষা, সময় নষ্ট না করে তোমায় পড়ায় মন দেওয়া উচিত। আমি সেই কথাই ওকে বলতে যাচ্ছিলাম। উনি আমাকে পিকনিকে ইনভাইট করছিলেন। এখন যে আমার পক্ষে যাওয়া। রিনা কথা শেষ না করেই থেমে গেল। ও দৃষ্টি অনুসরণ করতেই দুজনে দেখতে পেল লনের পাশ দিয়ে ডক্টর চৌধুরী ব্যস্তভাবে এগোচ্ছেন, পেছনে ব্যাগ হাতে আর একজন। রিনা দ্রুত এগিয়ে গিয়ে পথ রোধ করে দাঁড়ালো। ডাক্তারবাবু, আপনি এখানে? রুগী দেখতে চলেছি। রুগী মানে? শুনলাম চোকসি সাহেব নাকি অসুস্থ। কই, আমরা তো তেমন কিছু জানি না। রিনাকে পাশ কাটিয়ে রাহুল এগিয়ে গেল। কয়েক পা পেছন থেকে বিস্ময় মেশানো স্বরে প্রেম কিশোর বলল, ডক্টর মেহেরা থাকতে এই ছোকরাকে বাবা হঠাৎ দেখে পাঠালেন কেন? আমি কিন্তু অন্য কথা ভেবে অবাক হচ্ছি রে দাদা। বাবা অসুস্থ হয়ে পড়েছেন, অথচ আমরা কিছুই জানি না। তাই তো দেখছি। রিনা আর কিছু বলল না, তবে তার মুখে চিন্তার ছায়া ক্রমেই বিস্তার লাভ করতে লাগল। প্রেম কিশোর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। রাহুল ও ওমের চলমান দেহ দুটোর দিকে তাকিয়ে রইল এক টানা। রাকেশ এখন কি করবে ভেবে না পেয়ে কিছুটা বিরক্তভাবেই সিগারেট ধরালো। রিনা ততক্ষণে এগিয়েছে। আমি তাহলে। আপনি আজ আসুন রাকেশবাবু, পরে আবার দেখা হবে।
কথা শেষ করে রিনা বাড়ির দিকে পা চালালো দ্রুত। প্রেম কিশোর ওকে অনুসরণ করছে। সদ্য ধরানো সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে তেতো মন নিয়ে রাকেশ গেটের দিকে এগুলো। গেটের বাইরে পা দিতেই দেখতে পেল দূরে দাঁড়িয়ে আছে বেদপ্রকাশ। ইশারায় তাকে ডাকছে। ওদিকে ড্রাইভার মালিককে পায়ে হেঁটে চলে যেতে দেখে তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দিল। এদিকে ব্লাড প্রেশার দেখার যন্ত্রটা গুছিয়ে রাখতে রাখতে রাহুল বলল, দেখুন, আপনার বয়সের তুলনায় প্রেশার কিন্তু বেশি নয়, মানে এরকম থাকাটাই কিন্তু স্বাভাবিক। এবার বলুন তো, কি ধরনের অস্বস্তি বোধ হচ্ছিল? দেবী দয়াল ডিভানের উপরে সোজা হয়ে বসে বললেন, কাল রাত্রি দু চোখের পাতায় এক করতে পারিনি, বুঝলে। ঘাড়ের এই একটু উপরে এখানে ঢিপ ঢিপ করছিল। ভাবলাম প্রেশারেরই কিছু প্রবলেম বেড়েছে কি। আপনি কি বলছেন? প্রেশার তো নর্মাল। মনের ওপর চিন্তার একটু চাপ বেশি পড়লে সময় সময় এরকম হয় আর কি। দাঁড়ান, একটা ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে দেখুন। বলেই প্রেসক্রিপশন লিখতে লাগলো রাহুল। দেবী দয়াল ইন্টারকামের নব টিপলেন। বিনোদ, একবার এই ঘরে এসো। ওম একপাশে চুপ করে বসে রয়েছেন, দেখে যাচ্ছে সমস্ত কিছু। দেবী দয়ালের সেক্রেটারি বিনোদ মেহরা ঘরে প্রবেশ করল। প্রায় বছর 10 এই কাজে নিযুক্ত রয়েছে। মধ্যবয়স্ক একজন ব্যক্তি। এই যে বিনোদ, তুমি নিশ্চয়ই ডক্টর চৌধুরীকে চেনো। আমাদের বাড়ির প্রায় পাশেই এনার চেম্বার। বিনীতভাবে বিনোদ বলল, আমি একে জানি স্যার। আজ থেকে ডক্টর চৌধুরীকে আমি ফ্যামিলি ফিজিশিয়ান নিযুক্ত করলাম। এর ফি আর ওষুধের দামটা পাঠিয়ে দেবে। আর হ্যাঁ, ভালো কথা, বিয়ারাকে বলে আমাদের এখানে চা দিয়ে যাবে। যাও। আরে বাবা, আবার এই সমস্ত হাঙ্গামা করছেন কেন? দেবী দয়ালের ব্যবহার মনে মনে দারুণ উৎফুল্ল হলেও কুণ্ঠিত ভঙ্গিতে আপত্তি জানাতেই হলো। বিনোদ ততক্ষণে ঘর থেকে বেরিয়ে গেছেন। দেবী দয়াল বললেন, হ্যাঁ, এমন কিছু আপনার সময় নষ্ট হবে না। এক কাপ চা বই তো নয়। বোধহয় জানেন না, রেবতী বাবু মানে আপনার বাবার সঙ্গে আমার বিশেষ ঘনিষ্ঠতা ছিল। তাই নাকি? মানে সত্যি আমি কিন্তু এই বিষয়টা জানতাম না। খুবই দুঃখের কথা, এতদিন আপনার সঙ্গে আমার যোগাযোগই ঘটে ওঠেনি। অবশ্য যার শেষ ভালো তার সব ভালো। কি বলো মেহতা? আপনি ঠিকই বলেছেন স্যার। এতক্ষণে ওম মেহতা কথা বলার সুযোগ পেল। আচ্ছা, এই ব্যাপারটায় ডাক্তার চৌধুরীর সহযোগিতা নিলে হয় না? কোন ব্যাপার বলো তো? বেয়ারা চাকাওয়ালা ট্রেতে চা আর কিছু খাদ্যবস্তু নিয়ে এলো। সে অবশ্য একা আসেনি, সঙ্গে রিনাও এসেছে। বাবা, শুনলাম তোমার শরীর খারাপ, কি হয়েছে? বাৎসল্যের হাসি উথলে উঠল দেবী দয়ালের মুখে। আরে তুমি চিন্তা করো না বেবি, আমি ঠিক আছি। ডক্টর চৌধুরী আমার মেয়ে রিনা, ওর মা বেঁচে নেই, এখন ওই হলো বাড়ির গিন্নি। নমস্কার বিনিময় হলো। রিনা খাবার প্লেট এগিয়ে দিল তিনজনের দিকে। পট থেকে কাপে চা ঢালতে ঢালতে রিনা বলল, তুমি মোটেই ঠিক নেই বাবা। এই বয়সে এত পরিশ্রম শরীর বইতে চাইবে কেন? শুনেছেন ডাক্তার, আমার মেয়ের কথা শুনেছেন? ঠিক আছে বেবি, এবার থেকে পরিশ্রম কমিয়ে দেব না হয়। তুমি এখন পড়াশোনা করবে যাও, আমাদের কিছু জরুরি কথাবার্তা আছে। রিনা অনিচ্ছার সঙ্গে নিষ্ক্রান্ত হল। দেবী দয়াল আবার বললেন, মেহতা, তুমি যেন কি বলছিলে? ওম বলল, আমি ওষুধের দোকানের কথাটা বলতে চাইছিলাম স্যার। ও ব্যাপারে ডাক্তার চৌধুরীর সহযোগিতা। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছ বটে। ডাক্তার, আমি এমন একটা ওষুধের দোকান করতে চাই যার জোড়া এই দিল্লিতে আর থাকবে না।
এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করবেন কি? সচকিত রাহুল বলল, আচ্ছা, আপনি কি ধরনের সহযোগিতা চাইছেন? আসলে এই দোকানের লাইসেন্সটা আমি একজন ডাক্তারের নামে নিতে চাই। আপনি প্রতিবেশী, তাছাড়া আলাপ পরিচয়ও হয়ে গেল, তাই ভাবছি আপনার নামে নিতেই বা ক্ষতি কি? একটু থেমে কিন্তু কিন্তু ভাব নিয়ে দেবীদয়াল বললেন, তাছাড়া অবশ্য আপনি কিছু মনে করবেন না, আমি যতদূর জানি আপনি একেবারেই পসার জমাতে পারেন। আপনি যদি এই ব্যবসার সাথে যুক্ত হয়ে পড়েন, পসার কিন্তু অচিরেই জমে যাবে। কারণ এত বড় একটা ওষুধের দোকানেই আপনার চেম্বার হবে, দোকানের স্থান নির্দিষ্ট হবে কট প্লেস। রাহুল দ্রুত ভাবছিল আজ ঘুম থেকে ওঠার পর সে কার মুখ দেখে উঠেছে তার ঠিক মনে পড়ছে না। না পড়ুক, তবে সেই লোকটি যে তার ভাগ্যকে এক বাঁকের মুখে এনে দাঁড় করিয়েছে তাতে সন্দেহ কি। তবুও সে ইতস্তত করে বলল, দেখুন, আমার বেশ অদ্ভুত লাগছে। প্রথম পরিচয়ে আমার প্রতি আপনার এই পরিচয় প্রথম হলেও আপনার খোঁজ আমি অনেক দিন থেকেই রাখি। আসল কথাটা কি জানেন? মোলায়েম হাসিতে মুখ ভরিয়ে দেবীদয়াল বললেন, আমি হলাম গিয়ে হুদে ব্যবসাদার। লোক চড়ানোই আমার কাজ। কাকে বিশ্বাস করা যাবে আর কাকে যাবে না তা আমি অন্য অনেকের থেকেই ভালো বুঝি। এতক্ষণ পরে ওম আবার বলল, লাভের কথাটা বলুন। পসার জমে যাওয়ার কথা তো আগেই বলেছি। একজন ডাক্তারের পক্ষে এর চেয়ে বেশি কাম্য আর কিচ্ছু হতে পারে না। ওষুধ বিক্রির উপর আপনি মোটা কমিশন পাবেন। আপনি আমার কাছে এক অভাবনীয় প্রস্তাব রেখেছেন, তবু আমাকে যদি একবার... নিশ্চয়ই নিশ্চয়ই, ভেবে দেখুন। কাল এই সময় এসে আমাকে বলবেন খন। শুধু মনে রাখবেন, এর চেয়ে ভালো সুযোগ আপনাকে আর কেউ দেবে না। আর এই কথাও নিশ্চয়ই জানেন যে ভালো সুযোগ বারবার কিন্তু আসে না। আচ্ছা, আমি তাহলে আজ উঠি। হ্যাঁ, আসুন আসুন আসুন। রাহুল আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে অপেক্ষা করছিল বেয়ারা। সে তাকে পৌঁছে দিয়ে গেল পোর্টিকো পর্যন্ত। ডাক্তারি পড়া যে সার্থক হয়েছে এই কথা ভাবতে ভাবতে রাহুল নিজের চেয়ারে গিয়ে পৌঁছালো। রিভলভিং চেয়ারে বসে সিগারেট ধরিয়ে এমন সময় কিন্তু কিন্তু ভাব নিয়ে প্রশান্ত এসে দাঁড়ালো। কিছু বলবে? পাড়ার ছেলে প্রশান্ত কম্পাউন্ডারিতে জ্ঞান থাকা সত্ত্বেও বেকার বসেছিল। রাহুল ওকে নিজের ডিসপেন্সারিতে নিযুক্ত করেছেন। ছেলেটি ভালো। কাল আমার একটু ছুটি দিতে হবে দাদা। কোথাও যাবে নাকি? মধুরা দাস রামনিবাস সেবা সদন আছে না, ওখানে একটা ইন্টারভিউ আছে। বাহ, আমাদের দুজনের ভাগ্যই কিন্তু মোড় নিতে চলেছে দেখছি। এক কাজ করো, তুমি বরং এখনই বাড়ি চলে যাও। কিছু প্রস্তুতি দরকার ইন্টারভিউ দেওয়ার আগে, বুঝলে? প্রশান্ত এখন আর অবাক হয় না। রাহুলের অনেক খামখেয়ালিপনার সঙ্গে সে পরিচিত। মাথা হেলিয়ে ও চলে এলো ওখান থেকে, একটা সিগারেট শেষ করতে যেটুকু সময় লাগে আর কি। তারপর রাহুলও চেয়ার ছেড়ে উঠে পড়ল। অন্যান্য দিন রুগীর আশায় ঘন্টার পর ঘন্টা সে বসে থাকে। আজ ওইভাবে বসে থাকা নিরর্থক। মনে এখন তার দারুণ চাঞ্চল্য। কাল আবার দেবীদয়ালের কাছে গিয়ে তার প্রস্তাবে সম্মতি না দেওয়া পর্যন্ত তার মন সুস্থির হবে না। 10 মিনিটের মধ্যে ডিসপেন্সারিতে শলা লাগিয়ে রাহুল বাড়ির পথ ধরল। ট্যাক্সি বা অটো রিক্সার দরকার হবে না, বাড়ি তার এই পাড়াতেই। বর্তমানে সে একাই থাকে। বছরের মধ্যে 6 মাস মা বেনারসেই থাকেন। কড়া নাড়তেই লাল দরজা খুলে দিল। রান্না করা থেকে ঘর পরিষ্কার করা, অর্থাৎ ঘরের যাবতীয় কাজ লালই করে। রাহুল নিজের ঘরে গিয়ে স্লট পাল্টে ড্রেসিং গাউন পরল। তারপর চলে এলো উঠানের ধার ঘেঁষা বারান্দায়। এখানে বহুক্ষণ বসে থাকে সে। রাহুল গড়ানে বেতের চেয়ারে বসতে বসতে লালকে বলে দিল 1 কাপ চা করে নিয়ে যেতে।
সিগারেট ধরিয়ে আবার বিবেচনা করে দেখতে লাগলো দেবী দয়ালের প্রস্তাবটা। একটু পর লাল চা দিয়ে গেল। সেদিকে খেয়াল নেই রাহুলের। সে ভাবছে এমন অবিশ্বাস্য ঘটনাও ঘটে মানুষের জীবনে। দেবী দয়ালের প্রস্তাবে ও রাজি হবে এতে দ্বিমত নেই, সঙ্গে সঙ্গে সম্মতিও হয়নি। নিজের মান রক্ষা করার জন্যেই তিনি তাকে হ্যাংলাও ভাবতে পারেন। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চমকে মুখ ফেরালো রাহুল, তারপরই হতবাক হয়ে গেল। তার কাছ থেকে মাত্র হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে রিনা হাসছে মৃদু মৃদু। এবার এগিয়ে এলো ওর কাছে। কাপটা তুলে নাও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই সময় তোমার এখানে আসা কিন্তু একদম ঠিক হয়নি। কেউ যদি দেখে ফেলে তাহলে ব্যাপারটা কিন্তু একদমই অন্যরকম দাঁড়াবে। রিনা ভ্রুভঙ্গি করে বলল, কেউ দেখেনি, আমি পিছন দিকে দরজা দিয়ে এসেছি। মৃদু হেসে রাহুল বলল, আরে জানাজানি হতে তো আর দেরি হবে না। আমাদের লাল এবার লাউড স্পিকারের কাজ করবে। না এসে থাকতে পারলাম না। তুমি যা কাণ্ড করতে চলেছ। আমি তোমার কথাটা পরে শুনছি। এসেই যখন পড়েছো তখন বেশ ভালোই করেছো, বুঝলে। তোমাকে একটা দারুণ সুসংবাদ শোনাই। তোমার বাবা। রিনা রাহুলকে বাধা দিয়ে বলল, বাবার সঙ্গে তোমার কি কথা হয়েছে আমি শুনেছি। জানো বোধহয় মেয়েদের আড়ি পাতার অভ্যাস থাকে। শুনেছো তাহলে? এরকম সুযোগ যে আমি কখনো পাবো স্বপ্নেও ভাবিনি। এবার পসার জমতে বাধ্য। বাবার দেওয়ার সুযোগ তোমার নেওয়া চলবে না। রাহুল অবাক হয়ে গেল। কেন? রিনা পাশের চেয়ারে বসতে বসতে বলল, আমার বাবাকে তুমি আমার চেয়ে বেশি চেনো না। কোনো ঘোরালো স্বার্থ না থাকলে একজন অপরিচিতকে তিনি এত বড় সুযোগ কখনোই দিতে পারেন না। ঘোরালো স্বার্থ? হ্যাঁ, বড় রকম কোনো বেআইনি ব্যাপার। কত বাঁকা পথ ধরে লাখ লাখ টাকা উনি রোজগার করেছেন, তুমি তো তা জানোই না। তা অবশ্য জানি না, তবে এর মধ্যে তবে বলে কিছু নেই। আমি সাবধান করতে এসেছি। তুমি বাবার ছায়া থেকে সরে আসবে, এইটাই হলো আমার শেষ কথা। রিনার মুখের দিকে তাকালো রাহুল। ওর কাছে সমস্ত কেমন দুর্বোধ্য লাগছে। রিনা রাহুলের একটা হাত চেপে ধরে আবার বলল, প্র্যাকটিস জমছে না বলে তুমি কেন এত মনমরা হয়ে পড়েছো বুঝতে পারছি না। তোমাকে তো বলেছি তোমার যা আছে আর মামার বাড়ি থেকে আমি যা পেয়েছি তাতে আমাদের দুজনের চমৎকারভাবে বাকি জীবনটা কেটেই যাবে। আমার এমএ পরীক্ষাটা হয়ে যাক না, তারপরেই তো। ওরা দুজন কথা বলতে থাকে। ইতিমধ্যে আমরা ওদের পরিচয়ের সূত্রটা একবার খুঁজে নিই। যদিও এক পাড়াতে দুজনের বসবাস, তবে রিনা গ্র্যাজুয়েট হওয়ার আগে রাহুলকে দেখেনি। রাহুল তখন হাউজিং সার্জন, মুখোমুখি দেখেনি, দেখেছিল দূর থেকে। দিল্লির উঁচু সোসাইটিতে তার যাতায়াত, কত তরুণ তার সঙ্গ পাবার জন্যে লালায়িত। তবু রাহুলকে দেখার সঙ্গে সঙ্গে তার মনে জেগেছিল তীব্র শিহরণ। খেয়ালি মেয়ে রিনা স্থির করে ফেলেছিল যে যে কোনো উপায়ে ওই বাঙালি ছেলেটির সঙ্গে তাকে পরিচিত হতেই হবে। প্রথম দর্শনেই প্রেম একে বলে বোধহয়। সুযোগ এসেও গেল। নেহেরু মিউজিয়ামে দেখা হলো দুজনের মুখোমুখি। যে সংকুচিত হবে, যার লজ্জা পাওয়ার কথা, সে যদি ব্যগ্র থাকে তবে আলাপ জমে উঠতে বিলম্ব হয় না। এক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটল না। অবশ্য রিনার পরিচয় পাবার পর একটু কিন্তু ভাব এসেছিল রাহুলের মনে, তাও কেটে গেল ক্রমে। লোকের চোখ বাঁচিয়ে এখানে ওখানে প্রায় দেখা হতে লাগলো দুজনের। সময় কেটে চলল দ্রুত। ইতিমধ্যে আবার রাহুল চেম্বার খুলে বসেছেন। প্রথমে বেশ উৎসাহ ছিল, কিছুদিন পরে তার উৎসাহে ভাঁটা পড়ল। সে বুঝতে পারছিল এ জীবনে তার আর প্র্যাকটিস জমবে কিনা সন্দেহ। রিনা কিন্তু নিরুৎসাহ হয়নি। সে বলেছে, আরো বছরখানেক দেখো, আমারও তখন পড়া শেষ হয়ে যাবে। যদি প্র্যাকটিস জমে ভালো, আর নইলে আমরা কোনো ছোট শহরে চলে যাব, সেখানে তুমি চেম্বার খুলবে। সেখানেও যদি জমাতে না পারি? না পারলেই বা কি এলো গেল, তোমার যা আছে তা তো আছেই। আমিও তো আর খালি হাতে আসছি না, বুঝলেন মশাই? তখন খরচ করেও কুল পাওয়া যাবে না। দুজনে একই সঙ্গে হেসে উঠেছে। রিনার এই ধরনের উক্তির নেপথ্যের ইতিহাস জেনে নেওয়াটা এখানে অন্যায় হবে না।
সে ভালো রকমই জানে তাদের এই অসম বিবাহে দেবী দয়াল কখনোই রাজি হবেন না। লাজ লজ্জা আর চোখ রাঙানির বেড়া টপকে সে যখন রাহুলের কাছে চিরদিনের মতো চলে আসবে, তখন তিনি তাকে একটি কানা করিয়েও দেবেন না, এটাও ঠিক। ভাগ্যক্রমে কয়েক বছর আগে মামার বাড়ির পক্ষ থেকে রীনা আর প্রেম কিশোর প্রচুর টাকা পেয়েছে। দেবী দয়াল ছেলে আর মেয়ের নামে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলিয়ে ওই টাকা সমান ভাগে জমা করিয়ে দিয়েছেন। সুতরাং রীনা যদি নিজের ভাগের টাকা নিজের খুশি মতো ব্যবহার করতে চায়, তাহলে কে বাধা দেবে? রাহুল চলে যাওয়ার পর আরও ঘণ্টাখানেক ওম মেহতার সঙ্গে আলোচনা হলো দেবী দয়ালের। সমস্ত বিষয়টা খুঁটিয়ে বিচার করে নিলেন দুজনে। সন্ধ্যায় আবার আসবে এ কথা জানিয়ে মেহতা বিদায় নেবার পর দেবী দয়াল খাস কামরা থেকে বেরিয়ে এঘর ও ঘর পেরিয়ে বাগানে এসে নামলেন, বসলেন লনে গিয়ে। প্রতিদিন এই সময় তিনি রোদ্দুরে পিঠ দিয়ে গত বিকালের আর সকালের আসার ডাক দেখে নেন। বসার প্রায় সঙ্গে সঙ্গেই বিনোদ মেহরা এসে উপস্থিত হলো। তার হাত থেকে চিঠিগুলি নিয়ে সামনের নিচু টেবিলটার উপরে রাখলেন। বিভিন্ন ধরনের খামে মোড়া খানকুড়ি চিঠি একটি তুলে নিয়ে খাম ছিঁড়তে ছিঁড়তে তাকালেন বিনোদের দিকে। পরশুদিন আমি বম্বে যাচ্ছি, গুজরাট মেন্সে 2টো বার্থ বুক করো। এক্ষুনি করে দিচ্ছি স্যার। এয়ার কন্ডিশন কুপে হলে ভালো হয়, বুঝলে? বুকড ট্রেনে গেলে প্রচুর সময় নষ্ট হয়, কিন্তু উপায় কি? ট্রেনে চড়লে ধড়ফড় করতে থাকে দেবী দয়ালের, ভীষণ নার্ভাস হয়ে পড়েন। এই জন্যেই তো ইচ্ছে থাকলেও আজ পর্যন্ত আমেরিকা তিনি যেতে পারেননি। জাহাজে অবশ্য যেতে পারতেন, কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। আসা যাওয়ার প্রায় কয়েক মাস। চিঠিগুলি একে একে দেখে যেতে লাগলেন। অধিকাংশই ব্যবসায়ী চিঠি, অর্থাৎ কাপড় ব্যবসায় যে ঠাট বজায় রেখেছেন সেই সম্পর্কে। বেয়ারাকে ডেকে চিঠিগুলি পাঠিয়ে দিলেন প্রেম কিশোরের কাছে। কাপড়ের ব্যবসা সেই দেখাশুনো করে থাকে। কিছু আবেদন নিবেদন আছে। পুরানো দিল্লির এক সমাজ কল্যাণ সমিতি তিনি আর্থিক সাহায্য দিলে তার নামে উদ্ধার আশ্রম বানাতে চায়। তারা দেখা করার অনুমতি চেয়েছে। এই ধরনের আবেদন পেলে মন তেতো হয়ে ওঠে দেবী দয়ালের। শেষ চিঠিখানা এবার হাতে নিলেন। তার ভ্রু কুঁচকে উঠল। স্ট্যাম্প সাঁটা নেই, ডাক বিভাগের কোনো চিহ্ন নেই। এ চিঠি ডাকে আসেনি। তার বাড়ির গেটের পাশে যে ডাক বাক্স লাগানো আছে তাতেই কেউ নিজের হাতে ফেলে গেছে। খামের উপর ঠিক আগের মতোই টাইপ করে নাম ঠিকানা লেখা। এই নিয়ে 3খানা হলো। এই ধরনের প্রথম চিঠিখানা পেয়েছিলেন মাস 2 আগে। এই রকম এক সকালে অন্যান্য চিঠির সঙ্গে সেখানাও তার হাতে এসেছিল। খাম ছিঁড়ে চিঠি বার করে পড়তেই তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তাতে লেখা ছিল, মাননীয় মহাশয়, আমি নিজের পরিচয় অপ্রকাশিত রেখেই কিছু নিবেদন করতে চাই। অসৎ উপায়ে আপনি অজস্র টাকা উপার্জন করেছেন, তবু আপনার লালসা এখনো দাউ দাউ করে জ্বলছে। আরও টাকার জন্য আপনি নিত্য নতুন ফন্দি এঁটে চলেছেন। আমি ভদ্রভাবে আপনাকে অনুরোধ জানাচ্ছি, ও পথ থেকে এবার সরে আসুন। অনেক হয়েছে, আর নয়। বরং পাপের পথ দিয়ে যে অর্থ আপনার কাছে এসেছে তা দুহাত ভরে ভালো কাজে ব্যয় করুন। ভরসা করি আমার অনুরোধ আপনি রাখবেন। বিনীত জনৈক শুভাকাঙ্ক্ষী। চিঠি পড়া শেষ করে সেদিন দেবী দয়াল আপন মনেই হেসেছিলেন। তার মনে হয়েছিল তার সঙ্গে কেউ রসিকতা করছে। এই ধরনের রসিকতা অবশ্য বন্ধু বান্ধবদের মধ্যেই কারুর করা সম্ভব। বলা বাহুল্য, কয়েক ঘন্টার মধ্যেই এই চিঠির কথা তার মন থেকে উবে গিয়েছিল। কিন্তু কিছুদিন যাবার পর আবার যখন জনৈক শুভাকাঙ্ক্ষীর চিঠি তিনি পেলেন, তখন তার মনে হলো রসিকতা কি এত দূর গড়াবে। এবার চিঠিতে আগেকার সেই বিনীত ভাব নেই। কঠোর ভাষায় সে তাকে সতর্ক করছে। তৃতীয় চিঠিখানা আজ পেলেন দেবী দয়াল। অদৃশ্য পত্র লেখক
এবার কি লিখেছে তা দেখা যাক। খাম ছিঁড়ে বের করলেন চিঠিখানা। দামি পেটার প্যাডের কাগজে ইংরেজিতে টাইপ করা চিঠি। সরল না করেই দেবী দয়াল পড়ে গেলেন। মহাশয়, বারংবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও আপনি হঠকারিতার স্রোতে গা ভাসিয়ে ধরেছেন। এই জেদ আপনার পরিবারের সর্বনাশ ডেকে আনবে, এ কথা বোঝার চেষ্টা করুন। বম্বে যাওয়া বন্ধ করুন। আপনি বিদেশ থেকে স্মাগল ওষুধ নাইবা চড়া দামে বেচলেন। ওই পথ থেকে আপনি সরে না এলে গুরুতর বিপদে পড়বেন। আপনার মতো লোকের 10 বছর ঘানি টানাই হলো উপযুক্ত শাস্তি। তবু আমি চাই না আপনি জেলের 4 দেওয়ালের মধ্যে আশ্রয় নিন। ইতি জনৈক শুভাকাঙ্ক্ষী। কপালের 2 পাশের শিরা দপদপ করতে লাগল। কেউ যে তার সঙ্গে রসিকতা করছে এ সন্দেহের আর কোনো অবকাশ নেই। বিদেশি ওষুধের ব্যাপারটা একেবারেই 10 কান হয়নি। জেনেছে ওম মেহতা, অবশ্য সেক্রেটারি বিনোদ মেহরাও জানে। ওদের দুজনের মধ্যেই কি কেউ তাকে এই চিঠি লিখেছে? কিসের স্বার্থে লিখবে? এবং উল্টোটা ঘটতে থাকলেই তো তাদের লাভ। চিন্তিত মনে সিগারেট ধরালেন দেবী দয়াল। তারপর হেসে উঠলেন নিজের মনেই, এবং বলা চলে এই সঙ্গে কিছুটা লজ্জিতও হলেন। তিনি দেবী দয়াল চোকসি চিরকাল সাহস আর টাকার জোরে সমস্ত নয়কে হয় করে আসছেন, আর আজ তাকে চিন্তিত করে তুলেছে মোটা কয়েক ছেদো চিঠি। না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনও দুর্বল হয়ে পড়ছে তার। তিনি বম্বে যাবেন, নিশ্চয়ই যাবেন। তার কাজ এতদিন যেভাবে গড়িয়েছে ভবিষ্যতেও ঠিক সেইভাবেই গড়াবে। সমস্ত কিছু ঝেড়ে ফেলার ভঙ্গিতে কাঁধ নাচিয়ে নিয়ে তিনি নিভে যাওয়া সিগারেটটা আবার ধরিয়ে নিলেন। কয়েকটা টান দেবার পর দেখলেন বাড়ির দিক থেকে বিনোদ আসছে। কি হলো? রিজার্ভে ফোন করেছিলাম স্যার, জায়গা আছে, কুবে লোক পাঠিয়ে দিয়েছি। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আরেকটা কাজ করো তো, সেনকে জানিয়ে দাও ও যেন লাঞ্চ আওয়ারে আমার সাথে একবার দেখা করে। রাজীব সেন দিল্লির একজন বড় কন্ট্রাক্টর। প্রয়োজন পড়লে তাকেই দিয়েই কাজ করিয়ে থাকেন দেবী দয়াল। ঘড়ির দিকে তাকালেন, 10টা 10। বেরুবার সময় প্রায় হয়ে এসেছে। প্রয়োজন পড়লে তাকে বিনোদ চলে যাবার পর তিনি উঠে পড়লেন চেয়ার ছেড়ে। তার বেরোবার সময় প্রায় হয়ে এসেছে। কনট প্লেসের এফ ব্লকের অনেকখানি জায়গা জুড়ে রয়েছে চোকসি এন্টারপ্রাইজ। একধারে ঝকঝকে রিটেল শপ, আধুনিক ডিজাইনের কাপড় চোপড়, এমন বিপুল সমাবেশ দিল্লির অন্য কোনো দোকানে আছে কিনা তা সন্দেহের। অন্য ধারে হোলসেল, গোটা 5 কাপড়ের মিলের এজেন্সি নেওয়া আছে। প্রেম কিশোর যৌবনে পা দেবার সঙ্গে সঙ্গে দেবী দয়াল এই ব্যবসা ছেলের হাতে তুলে দিয়েছেন। বলা বাহুল্য, কয়েক বছর ধরে সমস্ত কিছুই যোগ্যতার সঙ্গে সে সামলে আসছে। আজকের বাজার একটু মন্দা। তাকিয়ার ঠ্যাসান দিয়ে প্রেম কিশোর থেরো বাঁধানো একটা খাতার উপর দৃষ্টি বুলিয়ে যাচ্ছিল। তার পরনে পুরো দস্তুর সাহেবী পোশাক। রিটেল শপের সঙ্গে একটা ছোট্ট ঘরে বসে সে কাজকর্ম তদারক করে। বিশেষ কোনো প্রয়োজন পড়লেই হোলসেল ডিপার্টমেন্টে এসে বসতে হয়। একসময় খাতা মুড়ে রেখে গদি থেকে উঠবার উপক্রম করার মুখেই চোখে পড়ল মণিমঞ্জি একজন সুবেশ ভদ্রলোককে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রেম কিশোর আবার আগেকার ভঙ্গিতে বসল। মণিমঞ্জি বললেন, ये आदमी अहमदाबाद से आया है, व्यवसा के लिए कुछ बोलना चाहता है। বসুন। হ্যাঁ, বলুন। আগন্তুকের বয়স 30-এর আশেপাশে হবে। সে বসল পা মুড়ে গদিতে। আগন্তুক আর কেউ নয়, বেদপ্রকাশ। মণিমঞ্জি নিজের কাজে চলে যাবার পর তার মুখে দেখা দিল উচ্চাঙ্গের হাসি। বলুন, আপনার কি সেবা করতে পারি? সেবা তো আমি আপনার করতে এসেছি সেটজি। আমাদের মিলের ট্রাইলেক্স কাপড় বাজারে এসে পড়ল বলে। আপনি একজন বড় হোলসেলার, আমরা আশা করছি আপনি ট্রাইলেক্সের এজেন্সিও নেবেন। নাইলেক্স তো জানি, টাইলেক্স বাজারে এসে পড়বার পর হই হই পড়ে যাবে। দৌড়ে চড়ে বসে প্রেম কিশোর বলল, যে কটা এজেন্সি নেওয়া আছে তাতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, নতুন করে আর। আপনার মতো ব্যবসায়ীদের মুখে একথা মানায় না সেটজি।
আগুনলাল, ভগবান দাস কত বড় কনসার্ন আপনি নিশ্চয়ই জানেন। ওদেরই নতুন অবদান হলো ট্রাইল্যাক্স। নর্দার্ন জোনের ভার আমার উপরই রয়েছে। এখন এই রিপ্রেজেন্টেটিভরা কীরকম নাছোড়বান্দা হয় প্রেম কিশোর ভালো রকমই জানে। কাজের সময় যত ঝামেলা এসে জোটে, এখনকার মতো সে হাত এড়াবার জন্যে আবার সচেষ্ট হলো। নৌনা দেখি। বেদ প্রকাশ সবিনয় বলল, আমি অ্যাম্বাসাডার হোটেলে উঠেছি। ছোটোখাটো পার্টির আয়োজন করেছি সন্ধেবেলায়। পাঞ্জাব আর উত্তরপ্রদেশের কয়েকজন ব্যবসাদার উপস্থিত থাকবেন। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। নমুনা দেখবার ব্যবস্থা ওখানেই হবে। 40 রকম ভ্যারাইটি আছে। এ তো ইলাহি কাণ্ড করে বসেছেন মশাই। আমার পক্ষে অনুগ্রহ করে আপত্তি করবেন না সেঠজি, নিশ্চয়ই আসুন। সমস্তই পছন্দের ব্যাপার। পছন্দ না হলে বলার কিছু থাকবে না। কিছু বলতে যাওয়ার মুখেই প্রেম কিশোরকে একটু থামতে হলো। দেবীদয়াল রাজীব সেনকে সঙ্গে নিয়ে এসে পড়েছেন। সেনের বয়স এখন ঠিক কত তা আন্দাজ করা শক্ত, তবে তিনি যে বেশ ঝানু প্রকৃতির মানুষ মুখ দেখেই আঁচ পাওয়া যায়। অবশ্য ওম মেহতাও সঙ্গে এসেছেন। দূর থেকে বেদ প্রকাশকে দেখতে পেয়ে সে বিশেষ চিন্তিত হয়ে পড়ল। মনে পড়ে গেল সকালের কথা। বেদ প্রকাশ যার হয়ে কাজে লেগেছে সে প্রকৃতপক্ষে কি চায় তার একটা আন্দাজ পেলে অস্বস্তি কিছুটা দূর হতো। বলা বাহুল্য, বেদ প্রকাশও এখানে ওমের উপস্থিতিতে বিঘ্নিত হয়েছে। মুখে কিন্তু নির্বিকার ভাব ফুটিয়ে বসে রইল। দেবীদয়াল বললেন, প্রেম, ওপারের ঘর দুটো গোদাম হিসেবে এখন আর ব্যবহার হচ্ছে না, তাই না? মাস পাঁচেক ধরে খালি আছে। ভালো, ঘর দুটো আমার দরকার হবে। এই সময় বেদ প্রকাশ উঠে দাঁড়িয়ে বলল, এখন আমি তাহলে আসি সেঠজি। সন্ধেবেলা নিশ্চয়ই কিন্তু আপনি আসছেন। সপ্রসন্ন দৃষ্টিতে দেবীদয়াল তাকালেন তার দিকে। প্রেম কিশোর বেদ প্রকাশের আসার প্রকৃত উদ্দেশ্য জানালো। অ্যাম্বাসাডার হোটেলে আমন্ত্রণের কথা জানাতেও ভুলল না সে। সব শুনে দেবীদয়াল বললেন, মন্দ কি, ঘুরে এসে মাল যদি পছন্দ হয়ে যায় আরেকটা এজেন্সি না হয় নেওয়া হবে। মহা খুশি বেদপ্রকাশ দেবীদয়ালের সঙ্গে পরিচিত হয়ে নিজেকে ধন্য মনে করছে ইত্যাদি ধরনের কিছু কথা বলে বিদায় নিল। যাবার আগে ইশারা করে গেল ওমকে। দেবীদয়াল আবার পুরানো কথায় ফিরে গেলেন। একটা ওষুধের দোকান স্টার্ট করব স্থির করেছি। সেনকে সঙ্গে নিয়ে এলাম। ঘর দুটো আধুনিক ডিজাইনে সাজাতে হবে। ওষুধের দোকানটা এখানে না করলেই বোধহয় ভালো হয়। কেন? আবার কবে ঘরগুলো দরকার হয়ে পড়ে তা তো বলা যাবে না, তাই বলছিলাম আর কি। বাপ ছেলের কথাবার্তার মধ্যেই এখান থেকে সরে এলো ওম। রাস্তায় পা দিতেই দেখতে পেল বেদপ্রকাশ একটা খালি ট্যাক্সির পাশে দাঁড়িয়ে রয়েছে। দ্রুপারে তার দিকে এগিয়ে গেল ওম। পুরনো অভ্যেসটা তোমার এখনো রয়ে গেছে ওস্তাদ। জলের মতো মিথ্যে কথা বলতে এখনো তোমার আটকায় না। কিছুই যেন হয়নি এই ভাব নিয়ে ওম বললে, ও সকালের সেই ব্যাপারটার কথা বলছো? আসলে তোমার কথা আমার বেশ জট পাকানো মনে হচ্ছে। চকসি সাহেবের সঙ্গে আলাপ আছে তাই আর বলিনি। শুধু আলাপ নয়, আমার তো মনে হচ্ছে চকসি সাহেবের তুমি পেয়ারের লোক। আসলে কোন মতলবে আছো একটু ঝেড়ে কাশো তো ওস্তাদ। মতলব ফতলব কিছু নয়। ওম সিগারেটের প্যাকেট বের করতে করতে বললে, আমি ওর একজন সহকারী মাত্র বলতে পারো। এবার খোলসা করে বলো তো, প্রেম কিশোরের উপর নজর দিয়েছো কেন? বেদপ্রকাশ অসহিষ্ণুভাবে বললে, হ্যাঁ, সকালে তো বলেছি। সত্যি কথা বলতে কি এর বেশি আমি আর কিছু জানি না। জানার দরকারটাই বা কি? হ্যাঁ, আমার টাকা নিয়ে দরকার। কে কোন উদ্দেশ্যে করাতে চাইছে জেনে লাভ কি আমার? কিন্তু ওস্তাদ, তুমি কিছু ফাঁস করে দেওয়ার চেষ্টা করো না, কিন্তু বেকায়দায় পড়ে যাবে। আমি নিজের চরকাতে তেল দিতেই ভালোবাসি, তবে তোমার বর্তমান কর্তাটি কে জানতে পারি কি? ও তুমি চিনবে না। তবু শুনি। ওম ইতিমধ্যে সিগারেট ধরিয়েছে। ওর হাত থেকে প্যাকেটটা নিয়ে বেদপ্রকাশ বলল, ও এখন বলতে বাধা আছে। প্রেম কিশোরকে একেবারে মুঠোর মধ্যে এনে ফেলার পর বলবো। আবার সাবধান করে দিচ্ছি ওস্তাদ, ব্যাপারটা যেন জানাজানি না হয়।
ওম কিছু বলতে চাচ্ছিল, কিন্তু চোকসি সাহেবের ড্রাইভারকে এদিকে আসতে দেখে তাড়াতাড়ি ফিরে চলল দোকানের দিকে। ট্যাক্সির পেছনে স্কুটারটা দাঁড় করানো ছিল। ওমের সিগারেটের প্যাকেটটা পকেটস্থ করে বেদপ্রকাশ স্কুটারে চেপে বসল। পথের উপর দিয়ে যানবাহনের যে স্রোত বয়ে চলেছে তার মধ্যে দিয়ে দক্ষতার সঙ্গে পথ করে বেদপ্রকাশ যখন একটি সুদৃশ্য বাড়ির সামনে পৌঁছালো, তখন মিনিট 15-র বেশি ঘড়ির কাঁটা এগোয়নি। বাড়ির সামনেকার একচিলতে বাগানে যে যত্নের অভাব রয়েছে এক নজরেই বুঝতে পারা যায়। গাড়ি বারান্দায় নতুন মডেলের ফিয়েট দাঁড় করানো ছিল। বেদপ্রকাশ ওখানে এসেই নামল। ভিতর থেকে কথাবার্তা আর হাসির শব্দ ভেসে আসছে। একটু ইতস্তত করে বেদপ্রকাশ পর্দা সরিয়ে ভিতরে ঢুকল। মোটামুটি সাজানো গোছানো ঘরে গৃহস্বামী রাকেশ চৌহান ছাড়া যৌন আবেদনে ভরপুর একটি যুবতী ও একজন মধ্যবয়স্ক পুরুষ। তিনজনের দৃষ্টি একসঙ্গে দরজার উপরে পড়ল। ব্যগ্রভাবে সোফা থেকে উঠে দাঁড়ালো চৌহান। আরে কি হলো? সুখবর, পরিচয় হয়েছে। মনে তো হলো সন্ধ্যার সময় আসবে। চৌহান এবার যুবতীর দিকে ফিরল। আই এম ভেরি সরি, আমাকে 5 মিনিটের জন্য ক্ষমা করো লিপি। এই ভদ্রলোকের সঙ্গে কথা সেরে আমি পাশের ঘর থেকে এখনই আসছি। লিপি সেই জাতের মেয়ে যারা নিজের মক্কেলের জন্যে সমস্ত কিছু করার জন্য প্রস্তুত থাকে। এখন অবশ্য মিষ্টি করে হাসল শুধু। পাশের ঘরে গিয়ে বিস্তারিতভাবে সমস্ত কিছু শোনার পর চৌহান উচ্ছ্বাসিত হয়ে উঠল। ও আরে তুমি তো হেভি কাজের লোকে, টোপটা তো ভালোই ফেলেছ। দেখুন শেষ পর্যন্ত আদৌ আসে কিনা। আসবে আসবে, চোকসি সাহেব বলেছেন যখন, তখন ঠিক আসবেই। এবার শেষ খেলাটা তুমি সন্ধেবেলা দেখিয়ে দিও। ঘরের একপাশে ছোট্ট সাইজের একটা স্টিলের আলমারি ছিল। চৌহান আলমারি খুলে লকারের মধ্যে থেকে একটা খুব ছোট মোড়ক বের করে বেদপ্রকাশের হাতে দিল। এর মধ্যে একটা বাদামি রঙের পাউডার আছে, সামান্য একটু মিশিয়ে দেবে পানির সঙ্গে। হুইস্কি, রাম বা ওই জাতীয় কিছুই বোধহয় খেতে চাইবে না। তুমি কোকোকোলার অর্ডার দিয়ে দিও, ওতে মিশিয়ে দিলেই চলবে। বেদপ্রকাশ আঁতকে উঠল। হ্যাঁ, বিষ নাকি? মরে যাবে না তো? আরে না না, এই এক ধরনের অজ্ঞান হয়ে যাওয়ার ওষুধ। মক্কেল অজ্ঞান হয়ে যাওয়ার পর ওখান থেকে তুমি একদম বেবাক হাওয়া হয়ে যাবে। প্রেম কিশোরকে অজ্ঞান করে রেখে আপনার লাভ কি? হ্যাঁ, আপনি তো চাইছিলেন ওকে খারাপ পথে নামিয়ে আনতে। এখনো আমি তাই চাইছি। জ্ঞান ফিরে আসার পর ও একটু ধরনের হয়ে পড়বে। তারপর মদ আর মেয়ে মানুষের দারুণ রুচি হয়ে যাবে, বুঝলে না? এই হলো অতি আধুনিক ধরনের ওষুধ, জার্মানি থেকে আনিয়েছি। কথা শেষ করেই চৌহান আবার স্টিল আলমারির দিকে ফিরে গেল। একতারা নোট বের করে বলল, 2000 আছে, এখন রাখো। কাজ শেষ করে রাত 10টায় দেখা করবে, তখন বাকিটা দিয়ে দেব। সামান্য যে দ্বিধা ছিল নোটের ভাড়া পেয়ে তাও কেটে গেল বেদপ্রকাশের। কয়েক সেকেন্ড নোটগুলোর উত্তাপ সে অনুভব করল, তারপর সযত্নে রাখল কোটের ভিতরের পকেটে। এবার তুমি যেতে পারো। ও হ্যাঁ, ভালো কথা, কাজটা সত্যি যদি ভালোভাবে সম্পন্ন করতে পারো, বাড়তি লাভের ব্যবস্থাটাও করে দেব। পাশের ঘরের মেয়েটাকে দেখলে তো? ওর সঙ্গ সুখ যাতে পাও, তার ব্যবস্থাও হবে। এখন যাও। উনি তো... চৌহান বিচিত্র হাসিতে মুখ ভাসিয়ে দিয়ে বলল, সম্মান দিয়ে বলার মতো কিছুই নেই। যারা চড়ে খায়, লিপি সেই জাতেরই মেয়ে। দুধে একটা দালাল হাতে থাকলেই হলো। এমন মেয়ে কত পাওয়া যায়। সঙ্গের ওই লোকটা দালাল নাকি? ঠিক
ঠিক ধরেছ, তোমার আর সময় নষ্ট করাবো না, এবার বেরিয়ে পড়ো। দুজনেই পাশের ঘরের দিকে পা বাড়ালো। সোনার চামচ মুখে দিয়েই রাকেশ চৌহান দুনিয়ায় এসেছিল। জনৈক রমেশ চৌহান কর্তি ব্যবসাদার হলেও স্বভাবে ছিল অত্যন্ত কৃপণ। অপরিণত বয়সে যখন দেহ রাখলেন, স্বাভাবিক কারণেই কিশোর পুত্র রাকেশের হাতে তখন প্রচুর বিত্ত এসে পড়ে। বুঝে চলতে পারলে কিছু না করেও বাকি জীবনটা রাজার হালে সে কাটিয়ে দিতে পারত, কিন্তু তা হলো না। মাকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে নিজের জীবনকে প্রাঘোরভাবে রঙিন করে তোলার জন্যে ব্যস্ত হয়ে পড়ল। ফলস্বরূপ 30-এর কোঠায় পা দেওয়ার পর রাকেশ চোখে অন্ধকার দেখতে লাগলো। নামেই ব্যবসা আছে, আর্থিক সঙ্গতি আর তার নেই। বাজারে দেনা বাড়ছে, ইদানিং ফিয়েটটা কেনার পর চাপ আরও বেড়েছে। অথচ ঠাট বজায় রাখতে গেলে এ সমস্ত না করলেও নয়। বছর দেড়েক আগে হঠাৎ তার চোকসি সাহেবের কথা মনে পড়ল। রমেশ চৌহান বেঁচে থাকাকালীন তিনি তাদের বাড়িতে যাতায়াত করতেন। দুজনের বন্ধুত্ব ছিল। আশা নিরাশার দোলায় দুলতে দুলতে সে চোকসি হাউসে গিয়ে উপস্থিত হলো। রিনার কথা জানতে পেরেই ওখানে যাবার তাগিদ অনুভব করেছিল। তার রমণীরঞ্জন চেহারা আছে, আছে ভালো বংশ পরিচয়। কোনো ক্রমে যদি মহাধনী চোকসি সাহেবের জামাই হতে পারে তাহলে আর তাকে পায় কে। দীর্ঘদিন পরে বন্ধুপুত্রকে দেখে খুশি হলেন দেবী দয়াল, স্মৃতিচারণও করলেন, ব্যবসা সম্পর্কে খোঁজ খবর নিলেন। ব্যবসা কিছুটা মন্দা যাচ্ছে শুনে প্রয়োজনীয় পরামর্শ দিতেও কার্পণ্য করলেন না। রিনার সঙ্গেও তার পরিচয় হলো। বেশ কিছুদিন ওখানে যাতায়াত করার পর কিন্তু রাকেশ বুঝতে পারল চোকসি সাহেব তাকে পাত্তা দেবেন না। তিনি আত্মকেন্দ্রিক মানুষ তো বটেই, ওই সঙ্গে আছে আকাশ ছোঁয়া অহমিকা। তাছাড়া আশঙ্কার বিষয় হলো রিনার জন্য তিনি কোটিপতি ঘরের ছেলে খুঁজছেন, এবং তার মতো মানুষের পক্ষে মনোমতো জামাই সংগ্রহ করা অসম্ভব হবে না। রাকেশ অবশ্য হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে অন্য পথ ধরেছে, ধীরে ধীরে এগুচ্ছে রিনার দিকে। এ আত্মবিশ্বাস আছে যে একদিন ওই মেয়েটির মন ও জয় করে নিতে পারবে। অবশ্য ওই পরিকল্পনার উপরই শুধু সে নির্ভর করে নেই, ঘোরালো এক পরিকল্পনাও খাড়া করেছে। সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্যে প্রধান সহায়ক হিসেবে নিয়েছে বেদ প্রকাশকে। সন্ধ্যার সময় অ্যাম্বাসাডার হোটেলে যেতে পারল না প্রেম কিশোর। দুপুরেই তার মন খিঁচড়ে গিয়েছিল। দোকানের লাগোয়া ঘর দুটো সে হাতছাড়া করতে চায় না। বিশেষ করে ওতে ওষুধের দোকান করার কোনো মানে হয় না, কিন্তু চোকসি সাহেবের মুখের উপর কিছু বলার সাহস তার কোথায়। তারপর বিকেলে আর একটা ঘটনা ঘটল। প্রতিদিন 9টার আগে দোকান থেকে বেরোয় না প্রেম কিশোর, কিন্তু আজ 4:30-র সময় তাকে যেতে হয়েছিল দিল্লি ক্লথ মিলের প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে দেখা করতে। কাজ মিটিয়ে নিজের গাড়ি করেই আবার ফিরে আসছিল দোকানে। ইচ্ছে করেই ফিরছিল একটু ঘুরপথে। রাজঘাটের পাশ দিয়ে যাবার সময় এমন একটা দৃশ্য তার চোখে পড়ল যা অকল্পনীয় ছাড়া আর কিছু নয়। ঘাসের উপর বসে মুখোমুখি কথা বলছে রিনা আর ডক্টর রাহুল চৌধুরী। তাদের ভাবভঙ্গি দেখে বুঝতে অসুবিধা হয় না দুজনের পরিচয় সম্প্রতি নয়। একটা অদ্ভুত অনুভূতি প্রেম কিশোরের মনের মধ্যে পাক খেতে আরম্ভ করল। আসল ব্যাপারটা তাহলে এই, বংশমর্যাদা যমুনার জলে ভাসিয়ে দেওয়ার সব ব্যবস্থাই পাকা করে ফেলেছে রিনা। ওদের গজ 25 দূরে গাড়ি থামালো প্রেম কিশোর। গম্ভীর মেজাজে পা ফেলে ফেলে এগুলো। তারপর রিনার চোখ আগেই পড়ল তার উপর। সঙ্গে সঙ্গে ভয় সাপটে ধরল তাকে। রাহুলও দেখতে পেয়েছে ততক্ষণে। তার নার্ভাস হয়ে যাওয়ার মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই। অবশ্য রিনা নিজেকে দ্রুত সামলে নিয়েছে। একদিন না একদিন জানাজানি হতোই। আজ না হয় হলো সেটা। কাছে আসার পর কোনো ভূমিকা না করেই প্রেম কিশোর প্রশ্ন করল, এখানে কি করছো? উত্তর দিতে গিয়ে রিনার গলা কেঁপে গেল। আমরা গল্প করছিলাম, তোমার তো বুঝতে পারার কথা। কাজটা ভালো করোনি।
তুমি কোন পরিবারের মেয়ে সেটা তোমার মনে রাখা উচিত রিনা। বাবা এ সমস্ত শুনলে অত্যন্ত রাগ করবেন। প্রেম কিশোর এবার রাহুলের দিকে ফিরল। আপনাকে আমি ভালো লোক বলেই জানতাম, এখন দেখছি আপনার মতো লোকেরাই বড় লোক মেয়েদের ভুলিয়ে জীবনে প্রতিষ্ঠা পেতে চায়। দাদা, ওকে অপমান করবার অধিকার তোমার নেই। আমি ছেলে মানুষ নই, মোটামুটি লেখাপড়া কিছুটা হলেও শিখেছি। আমাকে কারুর পক্ষে ভুলানো এত সহজ নয়। তুমি জেনে রাখো, অনেক চিন্তা ভাবনা করার পরই আমি ওর দিকে এগিয়েছি। চমৎকার! পারিবারিক মর্যাদার কথাটা একবারও মনে পড়ল না তো। মর্যাদা? আমাদের পরিবার মর্যাদা দাবি করতে পারে না দাদা। আমাদের যে বড় জোচ্চোর দিল্লিতে আর কেউ আছে? বাবা যে টাকার পাহাড় সৃষ্টি করেছেন, বলতে পারো তার মধ্যে এমন একটা টাকা আছে যা লোক ঠকিয়ে রোজগার করা নয়। প্রেম কিশোর খতিয়ে গেল। রিনা রূঢ় বাস্তবতাকেই চোখের সামনে নতু করে টেনে এনেছে। তার মর্ম বেদনাও তো ওখানেই। যা হবার হয়ে গেছে, আর কেন? দেবীদয়াল নিজেই অসৎ পথে এগিয়ে চলেছেন। প্রায় 1 মিনিট চুপ করে রইল প্রেম কিশোর। কি সমস্ত ভাবল, তারপর বলল, ডক্টর চৌধুরী, রিনাকে এভাবে চ্যালেঞ্জ করাটা আমার একদমই ঠিক হয়নি। উত্তেজনা সবসময় মানুষকে বিপাকে ফেলে দেয়। ও বড় হয়েছে, নিজের ভালো মন্দ দেখার স্বাধীনতা ওর নিশ্চয়ই আছে। তবে একটু থেমে প্রেম কিশোর বলল, আমি জানি আপনি বাবার গুড বুকে গিয়ে পড়েছেন। তিনি যদি ব্যাপারটা শোনেন খুবই ক্রুদ্ধ হয়ে উঠবেন। ভয়ঙ্কর কিছু করাটাও অস্বাভাবিক নয় আর কি। একটা অনুরোধ রাখবেন আমার? বলুন। আপনি সরে দাঁড়ান। কত টাকা পেলে অন্য শহরে গিয়ে আপনার পক্ষে বসবাস করা সম্ভব হবে সেটা আমাকে জানালেই আমি তার ব্যবস্থা করব। রাহুল আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, আরে এ সমস্ত আপনি কি বলছেন? আপনাদের মতো টাকা আর ক্ষমতা আমার নেই, এটা কিন্তু একদমই সত্যি। তবু আমার পক্ষে সরে দাঁড়ানোটা একদমই সম্ভব নয়। যত বড়ই বিপদ আসুক, আমায় কিন্তু সহজভাবেই নিতে হবে। অভিমান ক্রুদ্ধ গলায় রিনা বলল, দাদা, আমি তোমাকে সৎ আর উচ্চ মনোভাবাপন্ন বলেই মনে করতাম। এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু এখন দেখছি আমার এতদিনের ধারণার দাম 1 কানা করিও নয়। প্রেম কিশোর আর কিছু না বলে থমথমে মুখ নিয়ে সরে এলো ওখান থেকে। দোকানে যাওয়া আর হলো না। বাড়ি ফিরে নিজের ঘরে গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। চিন্তার কীট তার মনের মধ্যেটা কুড়ে কুড়ে খেয়ে চলেছে। স্বজাতিতে আর উঁচু ঘরে রিনার বিয়ে হবে, এটাই ছিল স্বাভাবিক। ঝোড়ো হাওয়া যেন সেই নিশ্চিত সম্ভাবনাকেই কোথায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। সন্ধ্যা গাঢ় হবার পর দেবীদয়াল বাড়ি ফিরেছেন। বলি বলি করেও রিনা যে কাণ্ড বাঁধিয়েছে তার কথা প্রেম কিশোর বলতে পারেনি তাকে। বিবেক বাধা দিয়েছে। তার পরিশীলিত মন বারংবার স্মরণ করিয়ে দিচ্ছে দিনকাল অনেক বদলে গেছে। এখন আর কারোর ব্যক্তি স্বাধীনতায় ঘা দেওয়া মানবিকতা নয়। এছাড়া রিনার সেই কথাটাও তো হেসে উড়িয়ে দেবার মতো নয়। বাবা তো যে কোনো উপায়ে অবিরাম লোককে ঠকিয়ে চলেছেন। রিনাকেও তিনি নিশ্চিতভাবে সেই রকম ঘরেই পাঠাবেন, লোক ঠকিয়ে যারা বড় লোক হয়। তার চেয়ে এই বোধ হয় ভালো সে নিজেই নিজের আগামী জীবনটা নির্দিষ্ট করে নিক। খাবার টেবিলে দেবীদয়ালের সঙ্গে দেখা হলো প্রেম কিশোরের। কোলের উপর ন্যাপকিন মেলে ধরতে ধরতে তিনি বললেন, ট্রাইলেক্স নাকি ওদের কাছে গিয়েছিল? যেতে পারিনি। যাওয়া উচিত ছিল। একটা কাজে আটকে পড়েছিলাম, গরজ ওদের। আবার নিশ্চয়ই আমার কাছে আসবে। দেবীদয়াল আর কিছু বললেন না, খাওয়ার দিকে মন দিলেন। ঘন ঘন নিজের রিস্ট ওয়াচের দিকে তাকাচ্ছিলেন দেবীদয়াল। আর মাত্র 2 ঘন্টা দেরি আছে ট্রেন ছাড়তে, অথচ এখনও দেখা নেই ওম মেহতার। গতকালও দেখা করেনি। শেষ পর্যন্ত সে যাবে কি না এই সন্দেহই তাকে উতলা করে তুলেছে। আরও মিনিট 10 পরে অবশ্য পরিসমাপ্তি ঘটল সন্দেহের। ওম দেখা দিল। তার এই কাণ্ড জ্ঞানহীনতার জন্যে এক প্রস্থ বকুনিও দিলেন দেবীদয়াল। তারপর গলা নামিয়ে বললেন, বিনোদ ছাড়া আর কেউ জানে না যে তুমি আমার সঙ্গে যাচ্ছ। যে কারণেই হোক আমি জানতে দিতে চাইও না। তুমি এখনই স্টেশনে রওনা হয়ে যাও। এয়ার কন্ডিশন কম্পার্টমেন্টের করিডোরে দাঁড়িয়ে থাকবে।
স্টেশন থেকে তাহলে আর কেউ তোমাকে দেখতে পাবে না। ওম বিদায় নিল। দেবী দয়াল কিছু খেয়ে নিলেন। উনি স্টেশন পৌঁছালেন ট্রেন ছাড়ার মাত্র কয়েক মিনিট আগে। বিনোদকে ডেকে কিছু কাজের কথা বললেন, তারপর ঘড়ির দিকে তাকালেন। সময় হয়ে আসছে। তার মালপত্র গাড়িতে চাপাবার নির্দেশও দিলেন। ড্রয়িং রুম পেরিয়ে আসার মুখেই টেলিফোনটা বেজে উঠল। একটু বিরক্ত হয়েই রিসিভার তুলে নিলেন দেবী দয়াল। হ্যালো। উপরান্ত থেকে একটা ভারী গলা ভেসে এলো। বম্বে যাচ্ছেন তাহলে? আমার অনুরোধ রাখলেই কিন্তু ভালো করতেন। কে আপনি? আমার নাম জেনে লাভ নেই। এখনো সংশোধন না হলে বিপদে পড়বেন। একবার পুলিশ যদি আপনার পেছনে লেগে যায় কেমন মজার ব্যাপার হয় বলুন তো। ননসেন্স। আপনার নোংরামি যে শুধু আমি অপছন্দ করি তাই নয়, আপনার মেয়ে, আপনার ছেলে, তারাও এটা পছন্দ করে না। সশব্দে রিসিভার নামিয়ে রাখলেন দেবী দয়াল। রাগে মুখ লাল হয়ে উঠল। লোকটা কে? তিনি আর কোনো দিকে না তাকিয়ে গাড়িতে গিয়ে বসলেন। তার বর্ণাঢ্য ইম্পালা গতি নিল। সিগার ধরিয়ে নেওয়ার পর একটা কথা মনের মধ্যে খচখচ করে বিদ্ধে লাগলো। লোকটা যেই হোক, তার অনেক গোপন কথা সে জানে। সত্যি যদি সে তার পেছনে পুলিশ লেলিয়ে দেয়, চিন্তার কথা সন্দেহ নেই। তবে এখন আর কোনো সময় নেই পিছিয়ে পড়ার। যা হবার তাই হবে। একসময় দেবী দয়ালের মনে হলো লোকটার এইভাবে ভয় দেখানোর উদ্দেশ্য হলো বোধহয় টাকা আদায় করা, ব্ল্যাকমেল। তিনি মনে মনে বললেন, তাই যদি হয় সে কথা বলতেই তো পারে। ইম্পালা স্টেশন পৌঁছালো। অজস্র আলোয় ঝলমল করা প্ল্যাটফর্মে প্রবেশ করলেন দেবী দয়াল। মোটেই লজ্জা করলেন না। রাকেশ চৌহান আর বেদ প্রকাশের মাত্র কয়েক হাত দূর দিয়ে তিনি চলে গেলেন। চৌহান অবশ্য দ্রুত নিজেকে পিছন ফিরিয়ে নিয়েছে। বেদ প্রকাশেরও সমস্ত করার কিচ্ছু দরকার ছিল না, কারণ সে দেবী দয়ালের প্রায় অপরিচিত। সংবাদটা তাহলে মিথ্যে নয়, বুড়ো সত্যিই যাচ্ছে। আর দেরি করে লাভ নেই, তুমি এগিয়ে যাও। দ্রুত গলায় বেদ প্রকাশ বলল, এদিকে দেখুন। ঝটিতে মাথা ঘুরিয়ে চৌহান যা দেখল তাতে তার পক্ষে স্তম্ভিত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। মাত্র হাত দশেক দূর দিয়ে রিনা চলে যাচ্ছে, সঙ্গে রাহুল। দুজনেই কথা বলছে, হাসছে। ওরা ক্রমে 5 নম্বর প্ল্যাটফর্মের ভিতরে চলে গেল। ব্যাপারটা কি? আপনি একটু বেকায়দায় পড়েছেন বলে মনে হচ্ছে। দুজনের অনেক দিনের পরিচয় দেখে তো মনে হলো। চৌহান বেশ চিন্তিতভাবে বলল, তাই তো, সমস্ত কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। যাকে যাক, এ নিয়ে পরে ভাবা যাবে। এখন সময় হয়ে গেছে, তুমি এগো। আর একটা ছোট্ট ব্যাপার ইতিমধ্যেই আবার ঘটে গেছে। বিনোদ মেহরা দেবী দয়ালের মালপত্র গাড়ির কেরিয়ার থেকে বার করে কুলির মাথায় চাপিয়ে প্ল্যাটফর্মের দিকে স্বাভাবিক কারণেই কিছুটা দেরি হয়ে গিয়েছিল। সে কিছু দূর এগিয়ে রাকেশ চৌহানকে দেখতে পেল একজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলতে। তারপরই হতবাক হয়ে গেল রিনা আর রাহুলকে পাশাপাশি এগিয়ে যেতে দেখে। একটানা তীক্ষ্ণ শব্দ তুলে ডাউন গুজরাট মেল প্রতিবেগে গড়িয়ে চলেছে। এয়ার কন্ডিশন বগির দীর্ঘ করিডরের এক প্রান্তে দাঁড়িয়ে কাপুর অলস ভঙ্গিতে সিগারেটটা ধরালো। বাইরে তীব্র কনকনানি বিন্দুমাত্র অনুভূত হয় না এই কামরার মধ্যে। চমৎকার উষ্ণ একটা পরিবেশ। সিগারেটের টান দিয়ে কয়েক পা পিছিয়ে নিজের সিটে কাপুর বসল। গত 2 মাস ধরে গুজরাট মেলের এই বগিতে তার ডিউটি পড়ছে। কাজ অবশ্য এমন কঠিন নয়। কয়েকজন উচ্চবিত্ত যাত্রীর সুখ সুবিধা দেখা। নর্দার্ন রেলের সে একজন নামকরা কন্ডাক্টর। নিজের খান কয়েক কোচ বাথ আর খান কয়েক কুপে, এই মিলিয়ে এয়ার কন্ডিশন বগি। টানা করিডোরের একটা প্রান্তে কন্ডাক্টরের বসার জায়গায় বসেই কাপুর সিগারেট পুড়িয়ে ছাই করল। আজ যাত্রীর সংখ্যা বেশি নয়, সব মিলিয়ে মাত্র 7 জন। এরকম খালি অবস্থা মাঝে মাঝেই থাকে। কাপুর রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে নিল।
1 ঘন্টা পেছনে ফেলে এসেছে নিউ দিল্লিকে। এখন আর কোনো কাজ নেই। যাত্রীরা নিজের নিজের কামরায় ঘুমিয়ে পড়েছেন বা ঘুমোবার তোড়জোড় করছেন। এখন স্বচ্ছন্দে সে কিছুক্ষণ বই পড়তে পারে, তারপর বেশ কিছুক্ষণ সময় পাওয়া যাবে ঘুমোবার। স্টল থেকেই বইটা সংগ্রহ করে এনেছে। কাপুর আবার রহস্য কাহিনী পড়তে ভীষণ ভালোবাসে। পাতা 10 পড়েছে বোধ হয়। ওর একাগ্রতায় বাঁধা পড়ল। খুট করে একটা শব্দ হলো। তারপর একটা কামরা থেকে একজন শিখ ভদ্রলোক বেরিয়ে এলেন। যাত্রীর নামের লিস্ট কাপুরের দেখা ছিল। ইনি যে পৃথ্বীপাল সিং তা সে জানে। পৃথ্বীপাল কাপুরের দিকে এগিয়ে এলেন। মধ্যবয়স্ক, ঘন দাড়িতে পাক ধরেছে, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে পুরো দস্তুর স্যুট। কাপুর ভেবেছিল বোধহয় বাথরুমে যাবার জন্য হয়তো বেরিয়েছেন। ধারণা যে ঠিক নয় তখনই বুঝতে পারা গেল। তিনি ওর সামনে এসে দাঁড়িয়ে বললেন, আমার কাঠি ফুরিয়ে গেছে, আপনার কাছে দেশলাই হবে? সিগারেট ধরাতে পারছি। কাপুর একটু অবাক হলো। সে নিজে পাঞ্জাবের অধিবাসী, ভালোভাবেই জানে ধর্মীয় বাধা থাকায় শিখরা সিগারেট খায় না। প্রকাশ্যে থেকে বড় একটা দেখা যায় না। আছে। পকেট থেকে দেশলাই বের করে দিল। যাত্রী একটা ইন্ডিয়া কিং ধরালেন। তারপর দেশলাই ফেরত দিয়ে ফিরে চললেন। কয়েক পা এগুবার পর তাকে থামতে দেখা গেল। ঘুরে দাঁড়িয়ে আবার এগিয়ে এলেন। এক কাপ কফি খাবেন নাকি? আমার আপত্তি নেই স্যার। এ ধরনের অনুরোধে কাপুর অভ্যস্ত। ফ্লাক্স ভর্তি কফি সঙ্গে করেই এনেছি। ঘুমোতে যাওয়ার আগে 1 কাপ মন্দ হবে না, কি বলেন? ভালোই হবে স্যার। পৃথ্বীপাল এগুলেন। অনেক সহৃদয় যাত্রী কন্ডাক্টরের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেন, খাওয়ান দাওয়ান, গল্পগুজব করেন, কিছু সময় মোটা টিপসও দেন। কাপুর পিছু পিছু তার কামরায় ঢুকল। কফি খেতে খেতে নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হলো দুজনের মধ্যে। ওখান থেকে বেরিয়ে এলো মিনিট 20 পরে। কাপুর ভাবল এখন আর কিছুই করার নেই। মন্থর পায়ে এগিয়ে গিয়ে বসলো নিজের সিটে। কেমন একটা ঘুম ঘুম পাচ্ছে ওর। আর বই পড়া নয়। পা ছড়িয়ে একটু হেলে বসলো কাপুর। হাই তুলল তারপর। মেলের দুরন্ত গতি যথা নিয়মে বজায় আছে। কাপুরের ঘুম ভেঙে গেল। শরীরটা ম্যাচ ম্যাচ করছে। আর মোড়া ভেঙে রিস্ট ওয়াচের দিকে তাকাতেই তার চক্ষু স্থির। 7:30। সত্যি এত বেলা হয়েছে না? তার ঘড়ি কয়েক মিনিট ফাস্ট হয়ে গেছে। উঠে দাঁড়িয়ে পুরো কাঁচের মোড় জানলার সামনেকার পর্দা সরিয়ে দিতেই দেখল সারা আকাশ রোদ্দুরে ছেয়ে রয়েছে। অবাক কাণ্ড, বসে বসে 8 ঘন্টা সে ঘুমিয়েছে। ট্রেনে এমন গাঢ় ঘুম তার আগে কখনো হয়নি। বেসিনের সামনে দাঁড়িয়ে তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলল। একজন যাত্রী বাথরুম থেকে বেরিয়ে নিজের কামরায় চলে গেল। মনে মনে বেশ লজ্জিত হয়ে পড়ল কাপুর। এতক্ষণে নিশ্চয়ই প্রায় প্রত্যেক যাত্রীর প্রাতঃক্রিয়া শেষ হয়ে গেছে। তাকে এত বেলা পর্যন্ত ঘুমোতে দেখে তারা নিশ্চয়ই নিদারুণ বিরক্তও হয়েছেন বটে। মেলের গতি মন্থর হয়ে আসছে। কাপুর তৎপর হলো। টাইটা ঠিক করে নিয়ে এগিয়ে গিয়ে একটা দরজায় টোকা মারল। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কন্ডাক্টর যাত্রীদের ডেকে ডেকে জেনে নেবে তার ব্রেকফাস্টের প্রয়োজন আছে কিনা। প্রয়োজন থাকলে আনিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তবুও ইচ্ছে করে এই উপকারটুকু যাত্রীদের করে দেয় কাপুর। রেস্টুরেন্ট কার্ড থেকে সমস্ত কিছু আনিয়ে দেওয়ার ব্যবস্থাও করে। কয়েকবার টোকা মারতেই দরজা খুলে গেল। মাথা বাড়ালেন একজন গুজরাটি ভদ্রলোক। যাত্রী কম বলেই নাম মনে পড়ে গেল, রতিলাল পারেখ। তিনি জানালেন তার কিছুই দরকার নেই। পরের দরজা নক করতে গিয়েই খুলে গেল, কেউ নেই। কাপুরের মনে পড়ে গেল এখানে পৃথ্বীপাল সিং ছিলেন। তার জয়পুর পর্যন্ত রিজার্ভেশন ছিল। ভোর 5টা নাগাদ তিনি নেমে গেছেন। জিজ্ঞেস করতে করতেই কাপুর এগোল। কয়েকটা কূপে আর 4th বার্থ খালি। সব শেষের কূপেতে আছেন দেবীদয়াল চোকসি আর তার সঙ্গী। কাপুর শুনেছে ভদ্রলোক দিল্লির একজন ধনী ব্যবসায়ী। টোকা দিতেই বুঝল দরজা ভেতর থেকে বন্ধ নেই। একটু চাপা দিতেই পাল্লা সরে গেল। একি কাপুর টোলে পড়ে যাচ্ছিল। কোনো রকমের দেয়াল ধরে নিজেকে সামলে নিল। রক্তে ভেসে যাচ্ছে ছোট্ট কূপের কম্পার্টমেন্টটা। একজন স্থূলাঙ্গ বয়স্ক ব্যক্তি উপুর হয়ে পড়ে আছে
মেঝের উপর। দেহে স্পন্দন আছে বলে মনে হয় না। পড়ে থাকা ব্যক্তি যে দেবীদয়াল চোকসি কাপড়ের বুঝতে একটুকু অসুবিধা হলো না। সহযাত্রীটি বেবাক উধাও হয়ে গেছে। তীক্ষ্ণ চিৎকারে চমকে উঠল কাপুর। রতিলাল পারেক বোধহয় বাথরুমে যাচ্ছিলেন। খোলা দরজার মধ্যে দিয়ে এই দৃশ্য দেখার পর চিৎকার করতে করতে আবার নিজের কামরার দিকে ফিরে চললেন। কাপুরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। সে ভেবে পাচ্ছে না এখন সে কি করবে। পারেখের চিৎকারে বাকি যাত্রীরা করিডোরে এসে পড়েছিলেন। তারা এই হত্যার ব্যাপারটা জানতে পেরে মুষড়ে পড়লেন। মেল ফুলেরার সুবিস্তীর্ণ প্ল্যাটফর্মের ধার ঘেঁষে এসে দাঁড়াল। নিজের কর্তব্য সম্পর্কে এবার সচেতন হলো কাপুর। ঝটিতে কূপের দরজা বন্ধ করে দিয়ে ফিরে দাঁড়ালো। এয়ার কন্ডিশন বগির 4 জন যাত্রী মুখ ফ্যাকাশে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়েছিলেন। যাত্রার মধ্যে এরকম ঝামেলা সত্যি আতঙ্কজনক। কাপুর বলল, আপনারা নিজের নিজের জায়গায় চলে যান, কূপের মধ্যে ঢোকবার চেষ্টা করবেন না। আমি স্টেশন মাস্টারকে খবর দিয়ে আসছি। সে দৌড়ে কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে গেল। মিনিট 5 পরে মহাবিচলিতভাবে স্টেশন মাস্টার এসে উপস্থিত হলেন। তারপর এলো রেল পুলিশ। কিভাবে যেন এই মর্মান্তিক সংবাদ প্রচারিত হয়ে গিয়েছিল। অন্যান্য কামরার যাত্রীরা দলে দলে এসে জড়ো হতে লাগলো এয়ার কন্ডিশন বগির সামনে। নানা ধরনের গুজবে ছেয়ে গেল চারিধার। স্বাভাবিক কারণে মেল বহুক্ষণ আটকে পড়ল ওখানে। চোকসি সাহেবের সহযাত্রীর নাম পাওয়া গেল না চার্টে, কারণ পুরো কূপ তার নামে রিজার্ভ করা ছিল। কাপুর অবশ্য তার চেহারার বর্ণনা দিয়েছে। রেল পুলিশ মোটামুটি নিশ্চিন্ত হলো সেই সহযাত্রী চোকসিকে খুন করে নেমে গেছে কোনো এক স্টেশনে। কন্ডাক্টর জেগে থাকলে নামবার সময় হয়তো তাকে দেখতে পেত। দুর্ভাগ্যক্রমে সে ঘুমিয়ে পড়েছিল। ট্রেন থেকে ওই কম্পার্টমেন্ট আলাদা করে নেওয়া হলো। 4 জন যাত্রীকে প্রথম শ্রেণীর কামরায় জায়গা করে দেওয়া হলো। অবশ্য তাদের ঠিকানাটা রেখে দেওয়া হয়েছে, প্রয়োজন পড়লে ডাকা হবে। মেল একই লেট রান করছিল। জয়পুরে 1.5 ঘন্টা আটকে থাকার পর মেলটি ছাড়ল। ততক্ষণে ওই অভিশপ্ত কম্পার্টমেন্টকে টিনে সাইডিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। রেল পুলিশের সুখ্যাত অফিসার সুলতানিয়া এবার ভালোভাবে কাজে নামলেন। অর্থাৎ কূপে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে তিনি হদিশ করতে চান এমন কোনো সূত্রের, যাতে অন্তত আঁচ পাওয়া যায় চোকসির সহযাত্রী কোথায় নেমে গেছে। রক্ত শুকিয়ে কালো হয়ে উঠেছে। তারই মধ্যে একইভাবে পড়ে আছেন চোকসি সাহেব। সুলতানিয়া তার মৃতদেহ সোজা করে শুইয়ে দিলেন। পরনে ফ্যানেলে ছাই রঙের স্লিপিং স্যুট, বুকের ডান পাশে গভীর ক্ষত, মুখ অল্পই হাঁ করে রয়েছে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে কোটর থেকে। মনে হয় মৃত্যু অতর্কিতেই এসেছে। ছোড়াটা পাওয়া গেল লোয়ার বার্থের তলা থেকে। হাত থেকে পড়ে গিয়ে বোধহয় তলায় চলে গেছে। সুলতানিয়া বুঝে উঠতে পারলেন না হত্যাকারী যন্ত্র ফেলে রেখে পালালো কেন। রুমাল দিয়ে শুকনো রক্ত লাগা ব্লেড চেপে ধরে তিনি ছোড়াটা তুলে নিলেন। গঠন দেখে বুঝতে পারা যায় এই ধরনের অস্ত্র হিমাচল প্রদেশের লোকেরাই ব্যবহার করে থাকে। পেতলের মুঠোয় চমৎকারভাবে লতাপাতা খোদাই করা রয়েছে। লম্বায় 9 ইঞ্চি হবে। নিঃসন্দেহে প্রয়োজনীয় সূত্র হাতলটা থেকে হত্যাকারীর হাতের ছাপ পাওয়া যেতে পারে। একজন সহকারীর হাতে ছোড়াটা দিয়ে আবার তিনি খোঁজাখুঁজির কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তবে অনেক চেষ্টা করেও কাজে লাগে এমন কিছু পাওয়া গেল না। অবশ্য এটুকু জানা গেল হত্যাকারী টাকার লোভে নিজের হাত রক্তে রাঙায়নি, কারণ চোকসি সাহেবের আঙুলে হীরের আংটিটা তখনও রয়েছে। সোনার ওমেগা ঘড়ি ও গলায় ভারী সোনার চেনের হার খোয়া যায়নি। এছাড়া বালিশের তলা থেকে পাওয়া গেল একরাশ 100 টাকার নোট। গুনে দেখা গেল 20,000 টাকার মতো। ড্রাফট না কাটিয়ে সঙ্গে করে এতগুলো কাঁচা টাকা বয়ে নিয়ে যাওয়ার অর্থই হলো এই সমস্ত কালো টাকা। এরপর এক সমস্যা দেখা দিল। রেল কর্তৃপক্ষ এই জটিল তদন্ত নিজেদের হাতে রাখা বিবেচনার কাজ বলে মনে করলেন না। স্থানীয় পুলিশ তদন্ত গ্রহণ করবে না দিল্লির হাতে ব্যাপারটা ছেড়ে দেওয়া হবে, এই প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠল। শেষ পর্যন্ত সমস্ত কথা জানানো হলো দিল্লি পুলিশকে। ওখান থেকে বলা হলো তদন্ত ভার তারাই নেবেন। সময় নষ্ট না করে
ওই এয়ার কন্ডিশন বগি আর মৃতদেহ ওখানে পাঠিয়ে দেওয়া হলো। প্রেম কিশোর অন্যমনস্কভাবে বসেছিল ডিভানের এক কোণে। তাকে বেশ শুকনো দেখাচ্ছেন। রিনা বসে আছে ফায়ার প্লেসের ধার ঘেঁষে। তার ফোলা ফোলা চোখ বলে দিচ্ছে কান্নাকে সঙ্গী করে রেখেছে সে। চৌহান তার কাছাকাছি আর একটা কোচে বসে সিগারেট ধরাচ্ছে। বিনোদ মেহরা মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে একধারে। রাজীব সেন কি করবেন স্থির করতে না পেরে প্রেম কিশোরের পাশে গিয়ে বসলেন। চকসি সাহেবের হত্যাকাণ্ড এখন 4 দিনের পুরানো ঘটনা। স্থানীয় গোয়েন্দা দপ্তরের প্রধান অশোক মিরানি মাত্র কয়েক মিনিট হলো এখান থেকে গেছেন। এই প্রথমবার নয়, এই নিয়ে 5 এখানে আসা হলো তার। সন্দেহভাজন সম্পর্কে কিছু তথ্য তিনি ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছেন। বিনোদ মেহরার কাছ থেকে জানা গেছে লোকটির নাম ওম মেহতা। সে চকসি সাহেবের কোনো কাজে সাহায্য করবার জন্য নিযুক্ত হয়েছিল। বম্বে যাচ্ছিল তার সঙ্গে। আর পুলিশ রিপোর্ট ঘেঁটে জানা গেছে ওম মেহতা হচ্ছে একজন ক্রিমিনাল। ভোপাল, আম্বালা, দিল্লি ও আশেপাশে অনেক অপকর্ম করেছে সে। ধরা পড়ে গিয়ে জেল হয়েছিল তার, তবে ইদানিং সে শান্তশিষ্টভাবেই ছিল। পুরানো দিল্লির আস্তানার হদিশ পুলিশ সহজেই বের করতে পেরেছিল। ছোট একটা ঘরে একটা ছোট খাটে শুয়ে সে রাত কাটাত। আর কোনো আসবাব সে ঘরে ছিল না। খোঁজাখুঁজি করে পুলিশ সেখান থেকে এমন কিছু পায়নি যা কাজে লাগতে পারে। এই বিরাট দেশের জনারণ্যে যদি কেউ গা ঢাকা দিতে চায় তবে তাকে খুঁজে বের করা সত্যি কঠিন। মিরানির কাছে প্রধান সমস্যার বিষয় হল খুনের মোটিভ। ওম মেহতা নিঃসন্দেহে অভাবী আর লোভী লোক, অথচ খুন করার পর সে কিছুই না নিয়ে সরে পড়েছে কেন? এই ধরনের মানুষের পক্ষে এরকম ব্যবহার একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। ওই ছোড়াটা কিভাবে ওর হাতে গিয়েছিল এও এক চিন্তার কারণ। কারণ প্রেম কিশোর আর রিনা ছোড়া দেখে স্বীকার করেছে ওটা তাদের বাবার ছোড়া। কুলু উপত্যকায় বেড়াতে গিয়ে তিনি অল্প টাকায় সেটা কিনে এনেছিলেন। তারা অবশ্য বলতে পারেনি ছোড়া সঙ্গে করে নিয়ে চকসি সাহেব কেন বোম্বে যাচ্ছিলেন। বলাই বাহুল্য ওর থেকে কোনো হাতের ছাপ পাওয়া যায়নি। হত্যাকারী দস্তানা পরে ছোড়া চালিয়েছিল বা পরে রেল পুলিশের দয়ায় সমস্ত একাকার হয়ে গেছে। নড়ে চড়ে বসে রাজীব সেন বললেন, ব্যাপারটায় হইচই পড়ে গেছে। সকলে অপেক্ষা করছে পুলিশের তৎপরতা দেখার জন্য। কি মনে হয় হত্যাকারীকে ওরা ধরতে পারবে? প্রশ্নটা করা হয়েছিল রাকেশ চৌহানকে। সে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, এদের ওপর আপনি ভরসা রাখেন? হত্যাকারী ধরতে গেলে মশাই অনেক ছোটাছুটি করতে হয়। এত পরিশ্রম আজকালকার পুলিশ করে না। কিন্তু আমি যতদূর শুনেছি মিস্টার মিরানি খুব কাজের লোক। কাজের নমুনা তো দেখতে পাওয়া যাচ্ছে। হত্যাকারীর পেছনে ধাওয়া না করে ভিকটিমের বাড়িতে এসে মাঝে মাঝে খোঁজ গল্প করে যাচ্ছেন। এই সময় অকল্পনীয়ভাবে একটা ব্যাপার ঘটল। দেখা গেল রাহুল ড্রয়িং রুমে প্রবেশ করেছে। তাকে বিলক্ষণ বিমর্ষ দেখাচ্ছে। রাকেশ চৌহান ভ্রু কুঁচকে উঠল। প্রবল ঈর্ষা সাপটে ধরল তাকে। রাজীব সেন একটু অবাক হলেন। মুখ চেনাচিনি ছিল। রাহুলের এ বাড়িতে যাতায়াত আছে তিনি তা আশা করেননি। রিনা আর প্রেম কিশোর একই সঙ্গে মুখ তুলে তাকালো। কুণ্ঠিতভাবে রাহুল বলল, এখানে তো আমি ছিলাম না, ফিরে এসেই শুনলাম। সত্যি মানে খুবই মর্মান্তিক ঘটনা। ক্লান্ত গলায় প্রেম কিশোর বলল, বসুন ডাক্তার চৌধুরী। আপনার সঙ্গে এদের পরিচয় আছে, আগে তো জানতাম না। রাজীব সেনের মুখের দিকে তাকিয়ে রাহুল বলল, সম্প্রতি চকসি সাহেব আমাকে তার ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে নিযুক্ত করেছিলেন। তাই নাকি? আশ্চর্য। এতে আশ্চর্য হবার কি আছে মিস্টার সেন? নেই বলছেন? রাজীব সেন আবার সেই পুরানো কথার খেই ধরে বললেন, একদিক থেকে অবশ্য মিস্টার চৌহান ঠিকই বলেছেন। পুলিশের 18 মাসে বছর।
আমার একটা প্রস্তাব আছে প্রেমবাবু। বলুন। পুলিশ যা করছে করুক, আপনি বরং প্রাইভেটলি চেষ্টা করুন। বিস্মিত গলায় প্রেম কিশোর বলল, প্রাইভেটলি? চোকসি সাহেব আর ফিরে আসবেন না এটা ঠিক, তবে তার হত্যাকারীকে খুঁজে বার করা বোধ হয় আপনার কর্তব্য। প্রাইভেট ডিটেকটিভ লাগিয়ে যদি। রিনা উঠে পড়ল। রাহুলের পাশ দিয়ে যাবার সময় মৃদু গলায় বলল, আমার সঙ্গে এসো। রাহুল ওকে প্রশ্ন করল। দুজনে ঘর থেকে বেরিয়ে যাবার পর তীক্ষ্ণ গলায় রাকেশ চৌহান প্রশ্ন করল, ব্যাপার কি? ডাক্তার ছোকরাটাকে এত প্রশ্রয় দেওয়াটা কি ঠিক হচ্ছে? শান্ত গলায় প্রেমকিশোর বলল, আপনার এই উষ্মার কোনো কারণ আমি দেখছি না রাকেশবাবু। এটা রিনার ব্যাপার, আমি তার ব্যক্তি স্বাধীনতায় হাত দিতে পারি না। আর এখন আপনি তার গার্জেন। না, রিনার ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, এখন সে নিজেই নিজের গার্জেন। ওদিকে নিজের পড়ার ঘরে রাহুলকে এনে বসালো রিনা। অনেক কথাবার্তা হলো দুজনের মধ্যে। চোকসি সাহেবের হত্যাকাণ্ড সম্পর্কে যা শুনেছিল পুলিশের মুখ থেকে সবই বলল সে। বলতে বলতে তার দু চোখ জলে ভিজে গেল। সমস্ত ক্ষেত্রে কিভাবে সান্ত্বনা দিতে হয় রাহুল জানে না, তবু সে সহানুভূতিসূচক দু চার কথা বলল। মিস্টার সেনের একটা কথা আমার খুব মনে ধরেছে, বাবা আর ফিরে আসবেন না, খুব সত্যি কথা। তবে তার হত্যাকারীকে যে কোনো মূল্যেই ধরতেই হবে। পুলিশ তো চেষ্টা করছে। পুলিশের উপর সম্পূর্ণ ভরসা করে থাকার কোনো মানে হয় না। কি করা যায় বলো তো? চিন্তিতভাবে রাহুল বলল, দেখো, এ হলো কিন্তু খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো। ওম মেহতা যে কোথায় গা ঢাকা দিয়ে আছে তার হদিশ পাওয়া কিন্তু সত্যিই কঠিন। তবে চেষ্টা করে দেখতে তো আর দোষ নেই। আমার এই ব্যাপারটা একজনের হাতে ছেড়ে দিতে পারি। মনে হয় ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তার চেয়ে যোগ্য ব্যক্তি আমাদের দেশে অন্তত আর নেই। তিনি কে? বাসব ব্যানার্জি। কলকাতায় থাকেন। অসংখ্য জটিল তদন্তে তিনি সাফল্য লাভ করেছেন। দিল্লিতে তিনি একবার এসেছিলেন একটা কেস নিয়ে, তখনই আমার সঙ্গে আলাপ হয়েছিল। তিনি কি কাজটা হাতে নেবেন? বলতে তো আর পারছি না। তাকে রাজি করবার চেষ্টা অবশ্যই করব, তবে আগে থেকে জেনে নাও তোমার দাদার মত আছে কিনা। দাদা নিশ্চয়ই রাজি হবে। তুমি আজ ট্রাঙ্কে তার সঙ্গে কথা বলো, খরচের জন্য একদম চিন্তা নেই। বেশ। ঠিক এই সময় প্রেম কিশোরকে এই দিকেই আসতে দেখা গেল। আজকের মতো গল্প এখানেই শেষ। খুব শীঘ্রই আমরা ফিরছি কৃষাণু বন্দ্যোপাধ্যায় রচিত রহস্যভেদী বাসবের ডাউন গুজরাট মেলের দ্বিতীয় পর্ব নিয়ে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে দ্বিতীয় পর্ব আসলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। ভালো থাকবেন। শুভরাত্রি।